নমস্কার। আজকের লাইভের বিষয় শিক্ষাকর্মী ভাতা, পরীক্ষা এবং আগামী, কারণ এই বিষয়গুলো সম্পর্কিত। পরীক্ষা যে হবে আমি আগেই বলেছিলাম, যতই কেস হোক পরীক্ষাটা অন্তত নেওয়া হবে। আদালত, রাজ্য সরকার, বিরোধী দল আপাতভাবে ভিন্ন ভিন্ন এন্টিটি হলেও আসলে একই শক্তির হয়ে কাজ করছে, আমি প্রথম দিকেই জানিয়েছিলাম। তাই পরীক্ষা হবে, নো ডাউট অ্যাবাউট ইট। ফর্ম ফিল আপও শুরু হয়েছে, কিন্তু আগামীতে কি হবে? পরীক্ষা হওয়া মানেই কি নিয়োগ হওয়া? এ বিষয়েও আগে বলেছি, তবে এই লাইভে আরও কিছু তথ্য এবং বিশ্লেষণ রাখব। শেষ পর্যন্ত শুনবেন। প্রশ্ন থাকলে অকপটে করবেন। ব্যক্তিগত গালিগালাজ না করাই ভালো, ব্লক করে দেওয়া হচ্ছে। যদি কোনো প্রশ্ন থাকে বা দ্বিমত পোষণ করেন শালীন ভাষায় অবশ্যই করবেন। আবার বলি, আজকের লাইভের বিষয় শিক্ষাকর্মী ভাতা, পরীক্ষা এবং আগামী। ভগবান মৃত্যুশয্যায়, ভগবানকে বোঝাতে হবে। হ্যাঁ, এতদিনে নিশ্চয়ই অনেকেই খবরটা পেয়েছেন। ভগবান বলতে বিশেষ সেই বিচারকের কথাই বলা হচ্ছে, যার নাম আপনারা জানেন। তিনি সেলিব্রিটি বিচারক হয়ে গিয়েছিলেন আমাদের রাজ্যে। ঢাকি সহ বিসর্জন দেওয়ার এই উচ্চারণটি তিনি করেছিলেন, এবং তারই সেই উচ্চারণ এখন আমরা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রের, শিক্ষক নিয়োগের তথা শিক্ষক ছাঁটাইয়ের সর্বক্ষেত্রে বিভিন্ন রকম কায়দায় কার্যকরী হচ্ছে। তিনি আসলে সেটা নিজের মতামত বলেছিলেন এমন নয়, এটা নতুন বিশ্ব ব্যবস্থাতেই কার্যকরী এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ঢাকি সহ বিসর্জন। তিনি পার্টিকুলার একটি প্যানেলের উদ্দেশ্যে কথাটা বলেছিলেন। আপনারা জানেন যে 2016 সেই প্যানেল নিয়ে কি ঘটছে, এতদিন কি ঘটেছে, আগামীতে কি ঘটতে পারে আমি ধারণা দিয়েছি এবং আপনারা জানেন। যাই হোক, সেই বিশিষ্ট বিচারক, যাকে সেই সময় অনেকেই ভগবান বলে মনে করেছিলেন, মানে অন্তত সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভগবান ভগবান বলে কমেন্ট করেছিলেন, তিনি এখন মৃত্যুশয্যায়। জিআই সেপসিসের কবলে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সেপসিস, জিআই সেপসিস। তো কারা তাকে ভগবান মনে করেছিলেন? কারা? যা এই প্যানেল, যে প্যানেলকে তিনি ঢাকি সহ বিসর্জনের কথা বলেছিলেন, বা যারা ইতিমধ্যে এইরকম একটা সিচুয়েশনে আছেন বা থাকতে পারেন আগামীতে, এইরকম শিক্ষকেরা তাকে ভগবান বলে মনে করেছিলেন? মোটেই নয়, মোটেই নয়। কারা তাকে ভগবান বলেছিলেন? ওই যে বঞ্চিত প্রার্থীরা, যারা এখনো চাকরি বাকরি পাননি, যারা নিজেদেরকে যোগ্য মনে করেন, তারা পথে বসে আছেন এইরকম, বা যারা মনে করছেন আবার পরীক্ষা হবে, এসএসসি, এই সব দুর্নীতি পরায়ণ শিক্ষকদের জন্য এসএসসি আটকে আছে, ইত্যাদি ইত্যাদি। এদেরকে সাফ করে, জঞ্জাল মুক্ত করে আবার নতুন করে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করা হবে, তার পথ খুলে দিচ্ছেন এই মহামান্য বিচারপতি। তাই তিনি ভগবান। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, তাই তিনি ভগবান। তিনি শিক্ষাক্ষেত্রকে কলুষ মুক্ত করতে চাইছেন, তাই তিনি ভগবান। এইভাবেই অনেক মানুষ, সবাই অবশ্যই নন, ভুক্তভোগীরা তো জানেন চাকরি চলে গেলে কি হয়, জীবিকা চলে গেলে কি হয়, তারা তো জানেন, তারা উপলব্ধি করছেন। আগামীতে আরো অনেক সরকারি কর্মচারী যারা এখনো টিকে আছেন, তারাও করবেন। তো সেই ভগবান, তিনি মৃত্যুশয্যা। কি আপনারা হয়তো ভাবছেন যে কেন আমি এমন বলছি?
তিনি তো এখনো বেঁচে আছেন, হ্যাঁ কাগজে কলমে বেঁচে আছেন। অলৌকিক কিছু না ঘটলে তার বেঁচে থাকার সম্ভাবনা নেই, কারণ সেপসিস ব্যাপারটা এমনই, একটু দেখে নেবেন। জিআই সেপসিসটা কি? ওই যে বললাম গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সেপসিস। সেপসিস কি? সেপসিস হচ্ছে আপনার শরীর যখন আপনার মধ্যে যখন কোনো ইনফেকশন হয় আপনার শরীরে, তখন আমাদের ইমিউন সিস্টেম তাকে ট্যাকল করে, স্বাভাবিকভাবেই ট্যাকল করে এবং সেটাকে বাড়তে না দেয় এবং তাকে প্রশমিত করে এবং আমাদের শরীরকে রক্ষা করে। এটাই হলো সিস্টেম। কিন্তু কখনো কখনো এমন কোনো ইনফেকশন ঘটে যেটাকে ট্যাকল করতে গিয়ে শরীর যতটা রেসপন্স করার কথা, ওই যে কেমিক্যাল, আপনারা জানেন যে ইমিউন সিস্টেম থেকে কিছু প্রাকৃতিক রাসায়নিক বের হয়, নির্গত হয়, যেটাকে দিয়ে এই ইনফেকশন ট্যাকল করা হয়। তো সেইটা অত্যধিক মাত্রা ছাড়া চলে আসে সিস্টেমে। যতটা দরকার তার চেয়ে অনেক বেশি, এবং তার ফলে কি হয়, তার ফলে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়। কারণ এই মাত্রাতিরিক্ত, যাকে ইনঅর্ডিনেট রিয়াকশন যাকে বলা হয়, তার ফলে যে ইনফ্লামেশন ঘটে সেটা লাগাম ছাড়া হয় এবং ব্লাড ক্লট অন্যতম একটা ঘটনা ঘটে, সেটা হলো ব্লাড ক্লট। কি চেনা চেনা লাগছে তো? ব্লাড ক্লট, হ্যাঁ। তো সেইটা কি হয়, ব্লাড ক্লট কি করে, শিরা উপশিরা বা ধমনী এগুলোকে, রক্ত সঞ্চালনকে ব্যাহত করে, আটকে দেয়। আপনার যখন বাইরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কারণে কেটে যাচ্ছে, স্কিনে আপনি দেখতে পাচ্ছেন রক্ত জমাট বাঁধছে, সেটা খুব ভালো জিনিস। রক্ত জমাট কেন বাঁধে? ওই যে রক্তক্ষরণটাকে বন্ধ করবার জন্য, এটা খুব কার্যকরী। কিন্তু যদি শরীরের মধ্যে শিরা উপশিরার মধ্যে যদি ব্লাড ক্লট হয়, রক্ত জমাট বাঁধতে শুরু করে, তাহলে কি হবে? সেটা কি ভালো? মোটেই ভালো নয়। সেটা লাইফ থ্রেটনিং, কারণ তখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সংবহন হবে না, ব্লাড সার্কুলেশন ব্যাহত হবে। আর রক্ত যদি অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছতে না পারে, তাহলে কি হবে? মাল্টি অর্গান ফেলিওর হবে, সেটাই সেপসিস। আর এটা যেহেতু এই ভগবানের ক্ষেত্রে শুরু হয়েছিল ডাইজেস্টিভ সিস্টেম থেকে এই ইনফেকশন, এবং সেখান থেকেই যেহেতু সূত্রপাত, তাই এটাকে বলা হচ্ছে জিআই সেপসিস, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সেপসিস। তো এটা কেন হচ্ছে? ওই যে উনি করোনামৃত নিয়েছিলেন কিনা এই প্রশ্ন করবেন না, নিয়েছিলেনই বলা যেতে পারে, টপ লেভেল বাদ দিয়ে, বিলিয়নিয়ার লেভেল বাদ দিয়ে, টপ রাষ্ট্রপ্রধান বাদ দিয়ে এবং বুদ্ধিমান যারা তাদের কতিপয় বাদ দিয়ে সবাই নিয়েছেন, শিক্ষিত শ্রেণীর কথা বলছে বিশেষ করে। তো সাম্প্রতিক যে রিসার্চ যেটা আছে আমার কাছে, আপনারাও যারা এসব নিয়ে স্টাডি করেন, আমার সহযোদ্ধা, তারা জানেন এই করোনামৃতের ফলে এই সেপসিসও বেড়ে গিয়েছে। কিডনি ফেলিওর থেকে শুরু করে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক থেকে শুরু করে বিভিন্ন রকমের যে অসুখ বিসুখ, অসুস্থতা বাড়ছে সর্বক্ষেত্রে, ফার্মা কোম্পানি মুনাফা লুটছে। তো তার মধ্যে এই সেপসিস অন্যতম। সেটা জিআই সেপসিস হতে পারে বা অন্য যে কোনো ধরনের সেপসিস হতে পারে, অর্থাৎ মাল্টি অর্গান ফেলিওর, যেটা ব্লাড ক্লট থেকে হচ্ছে। তো বাকিটা বুঝে নিন। তো যাই হোক, কিন্তু আমি এটুকু বলবো যে অনেকে আবার এতে করে আনন্দ প্রকাশ করছেন, এই যে ভগবান তিনি এখন নিজেই অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, অনেকে এতে করে আবার আনন্দ পাচ্ছেন। না না না, এটা করবেন না, কারণ এটা তিনি নিমিত্ত মাত্র। আসলে আমরা এই মহাকালের বিভিন্ন রকমের যারা সরকারি চাকরি করেন, বিচার ব্যবস্থায় আছেন, তারা যে সবাই
মানে 100%ই বলবো, না হলে চাকরি বজায় রাখা মুশকিল, তারা একটা বিশেষ শক্তির অধীনে কাজ করেন। সেই শক্তির প্রতিফলন সরকার, সেই শক্তির প্রতিফলন প্রতিষ্ঠান, জেনেই হোক বা না জেনেই হোক তারা। আর বিচার ব্যবস্থার ক্ষেত্রে বা এইসব লেজিসলেশনের ক্ষেত্রে সবাই তো এই পলিসিটাকেই তারা কার্যকরী করে, এক্সিকিউট করে। রিসেট চলছে, নতুন বিশ্ব ব্যবস্থা লাগু হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বহু আগেই বলেছিলাম সরকারি ক্ষেত্রগুলোকে ওরা প্রাইভেটাইজ করবে বা পিপিপি মডেলের নামে প্রাইভেটাইজ করবে। তো তার জন্য বিচার ব্যবস্থা, বিরোধী দল, প্রশাসন, এসএসসি বলুন, এক্ষেত্রে নিয়োগকর্তা, রাজ্য সরকার, এই সবাই মিলে এই কাজটা করতে হবে। এটা একার কাজ নয়, এটা একটা লক স্টক অ্যান্ড ব্যারেল, পুরো সিস্টেমটাকে ওরা রিসেট করছে। সুতরাং সবাইকে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে। তো উনি সেটাই করেছেন এবং করার পরে তিনি তার মনের মতো ক্ষেত্রে চলে গেছেন। তো আপনারা এমন ভাববেন না যে উনি চলে গেলেন বা উনি বিদায় নিলেন মানেই আবার মানে সব শুধু আগের মতো হয়ে যাবে, ঢাকি সব বিসর্জন হবে না, সব শিক্ষক সুন্দর সুন্দরভাবে আবার চাকরি টাকরি পাবেন, আবার সবকিছু নর্মাল আগের মতো মানে ওল্ড অর্ডারের মতো হয়ে যাবে, এমনটা কিন্তু ভাববেন না। এটা একটা পলিসি, সেটা উনি হোক, ভগবানই হন আর শয়তানি হন, যাই যেভাবেই ডাকুন না কেন, এই কাজটা চলবে। দ্য ওয়ার্ক উইল কন্টিনিউ, চলবে। তাই এতে আনন্দ পাওয়ারও কিছু নেই, দুঃখ পাওয়ারও কিছু নেই। মানে আপনজন যাদের প্রিয় তারা তো দুঃখ পাবেনি, কিন্তু এই আনন্দ পাওয়াটাও একটা বিকৃতি। স্বাভাবিকভাবে এটা আমাদের মধ্যে প্রবণতা, এটা একটা জান্তব্য প্রবণতা কাজ করে আর কি। স্বাভাবিকভাবেই যারা চাকরি টাকরি হারাচ্ছেন বা এইরকম ভাবে সমস্যার শিকার হচ্ছেন বা তাঁর রায়ের ফলে যারা এফেক্টেড হয়েছেন সেই সময়, বা এই ধরনের মানসিকতা, ঢাকিসহ বিসর্জন, যেটা শিক্ষকদের ক্ষেত্রে অত্যন্ত একটা বড় রকমের আঘাত বলে যারা মনে করছেন, তাদের মধ্যে যে একটা আনন্দ হবে এক ধরনের, সেটা যে অস্বাভাবিক তা নয়। তবু বলবো এটা এই ধরনের মানসিকতা থেকে নিজেকে যত সম্ভব সরিয়ে রাখুন। ধরুন রিভেঞ্জের মানসিকতা, ঘৃণার মানসিকতা, বা বিশেষ করে ঈর্ষা, এই বিভিন্ন রকমের যে সাইকোলজিক্যাল বিষয়গুলো আছে নেগেটিভ, সেগুলো আমি আমার সহযোদ্ধাদেরও বলবো সেখান থেকে যতটা সম্ভব নিজেকে সরিয়ে রাখলে আপনার নিজেরই মঙ্গল। কারণ এতে করে কিন্তু আপনার ইমিউন সিস্টেম ভালো থাকে। আপনার মন যদি সবসময় নেগেটিভ হয়, কলুষিত হয়, প্রতিবাদ অবশ্যই করবেন, কিন্তু প্রতিবাদের মধ্যে যেন এই বিষয়গুলো না ঢোকে। প্রতিবাদ করা আমাদের কর্তব্য, আমিও সাধ্যমতো প্রতিবাদ করি, আপনারা জানেন। কিন্তু এই নেগেটিভ ভাইবসগুলো যদি আপনাদের ঈর্ষা, রিভেঞ্জের মেন্টালিটি, এই বিষয়গুলো যদি সবসময় আপনাদের তাড়িত করে, তাহলে কিন্তু আপনার ইমিউন সিস্টেম, আপনার যে টোটাল সিস্টেম, মাইন্ড অ্যান্ড বডির যে ব্যালেন্স, ভারসাম্য, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং আপনি অসুস্থ হয়ে পড়েন। এটা কিন্তু একটা হোলিস্টিক যে ভালো থাকা, হোলিস্টিক কিওর বলুন, হোলিস্টিক ভালো থাকা বলুন, তার জন্য এই মনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা আমাদের মডার্ন মেডিসিন বলে না, এড়িয়ে যায়। কিন্তু বাস্তবে যদি গভীরে যান তাহলে দেখবেন যে এই মনের ভালো থাকাটা অত্যন্ত জরুরি শরীরকে সুস্থ রাখবার জন্য। যারা গ্রিগরি রাসপুটিন পড়েছেন সেখানে এই বিষয়গুলো কিন্তু রয়েছে, এবং এটা শুধু গ্রিগরি রাসপুটিন নন, এটা বহু আগেই, যেটা আমরা আদিতে যদি আমরা দেখি, চিকিৎসা বিদ্যার আদিতে যদি দেখি, যখন ফার্মা কোম্পানি এগুলো হাইজ্যাক করেনি বা কোনো প্রতিষ্ঠান হাইজ্যাক করেনি, তখন থেকেই এই জায়গাটাই শরীর এবং মন, বডি এবং মাইন্ডের এই ভারসাম্যের উপর জোর দেওয়া হয়েছে এবং সেটাকেই প্রপাগেট করা হয়েছে। দুটোকে বিচ্ছিন্ন করে দেখলে হবে না, আরও শরীর বা অসুস্থ হয়ে যাবে, মনও অসুস্থ হয়ে যাবে। এই ডিভাইড অ্যান্ড রুল করে যে চিকিৎসাবিদ্যা এখন গড়ে উঠেছে, যাকে আমরা মডার্ন মেডিসিন বলি বর্তমানে, সেটা অত্যন্ত ভয়ঙ্কর। তার একটা অন্যতম কারণ এইটা। এবারে আসছি
মূল বিষয়। প্রথমে আসি ভাতা। অনেকেই প্রশ্ন করছে যে ভাতা যে বন্ধ হয়ে গেল, স্যার এখন আমরা কি করব? আমি বারবার বলেছি, না খেতে পাওয়ার পরিস্থিতি হলে অধমের সঙ্গে যোগাযোগ করবেন। খেতে পাচ্ছি না, আর সেটা ভিন্ন কথা, সেটা আমি বারবার বলেছি। তাই এখনই ভেঙে পড়ার কারণ নেই, কিন্তু লড়াই অব্যাহত রাখুন, মনে জোর রাখুন। এখনো অনেক কিছু দেখতে হবে। আর যাদের সাধ্য আছে তারা বিভিন্ন জীবিকার কথা ভাবুন। আর যাদের কোনো স্কিল নেই, একদমই কোনো স্কিল নেই, তারা কোনো স্কিল বা নতুন কোনো স্কিল অ্যাকোয়ার করার চেষ্টা করুন, বা নন স্কিল্ড কোনো কাজকর্মের কথা ভাবুন। শুধু আপনাদের জন্য বলছে না এটা, আগামী যে তরুণ তরুণী যারা সরকারি চাকুরির জন্য অপেক্ষা করছেন, এখনো আশায় আশায় বসে আছেন কখন তোমার আসবে টেলিফোন, তাদের সবার জন্য এটা বলছে যে স্কিল স্কিল ছাড়া আগামীতে বাঁচতে পারবেন না। সেটা টিচিং স্কিল হতে পারে, বা যেটা চাহিদা আছে বাজারে, খাদ্য বস্ত্র বাসস্থানের সঙ্গে যুক্ত এমন কিছু, বিশেষ করে সেইগুলো নিয়ে ভাবুন। আর ভেঙে পড়বেন না, মনে শক্তি রাখুন। না খেতে পেয়ে মরছেন, বাড়িতে হাঁড়ি চড়ছে না, এরকম পরিস্থিতি হলে অবশ্যই আমাকে জানাবেন। সেটা অন্তত আমরা যারা আছি, যারা এখনো খেতে পড়তে পাচ্ছি, তারা সেটা নিশ্চয়ই আমরা হতে দেব না। দেব কি? আমরা সহযোদ্ধা যারা এখনো সচ্ছল আছেন, এরকম মানুষ যদি আমরা জানতে পারি, আমরা আমাদের সাধ্যমতো তো পাশে থাকি, আমি থাকি অন্তত। তাই এটা বলি যে এখনো ভেঙে পড়ার কিছু নেই। কিন্তু যেটা ঘটছে সেটা কি ঘটলো আগে আমরা দেখে নেই। অমৃতা সিং বিচারক, মহামান্য বিচারক, তিনি স্থগিতাদেশ দিলেন এই অশিক্ষক কর্মচারী বলুন বা শিক্ষা কর্মীদের জন্য মাননীয় একটি বিশেষ স্কিম তৈরি করেছিলেন। ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সিকিউরিটি, ইন্টারিম সিকিউরিটি, এইরকম একটা স্কিম করেছিলেন, যার মাধ্যমে এই খাতে অশিক্ষক কর্মচারী বা শিক্ষাকর্মী সি এবং ডি, এদের জন্য 20 এবং 25,000 টাকা একটা ভাতা দেওয়া হবে, যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টের এই রিভিউ পিটিশনের নিষ্পত্তি হচ্ছে, এমন একটা কথা তিনি বলেছিলেন। এবং এই উদ্দেশ্যে একটা স্কিম তিনি তৈরি করেছিলেন। তো সঙ্গে সঙ্গে যারা মামলা, তো বুঝতেই পাচ্ছেন মামলা সব সাজানোই আছে আগাম থেকে, এগুলো সব আগাম। ওই যে অর্জুনকে যেমন শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে পার্থ তুমি শোক করিতেছ কেন? তুমি তোমার আপনজনদের সংহার করিবে ভাবিয়া শোক করিতেছ, শোকে মুহ্যমান হইতেছ? হে পার্থ, ওই দেখো অক্ষি উন্মিলিত করো, আমি উহাদের পূর্বেই মারিয়া রাখিয়াছি, তুমি নিমিত্ত মাত্র, ব্যাপারটা তাই। এইসব মামলা টামলা আগে থেকেই ঠিক হয়ে আছে, কখন কোন মামলা হবে, কোন মামলার রায়টা কেমন হবে, সব ঠিক হয়ে আছে। তো এই মামলাটা হবে, এটা স্বাভাবিক। এতে করে কি ঘটলো? জানা গেল যে 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্টে অর্ডার দেওয়া হলো। 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলা হয়েছে সরকারকে। তো যারা মামলা করেছিলেন এটার বিরুদ্ধে, তাদের কি বক্তব্য? তারা আবার দারুণ রকম নীতিবাদী মানুষ। তারা যারা মামলা করেছিলেন তারা সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, সারা জীবন ধরে ভালো কাজ করেছেন, তাই তারা অন্যায় সহ্য করতে পারেন না। আমার তো তাই মনে হলো, মামলাকারীদের যে বক্তব্য মিডিয়াতে এসেছে সেটা তার দিকে লক্ষ্য রেখে মনে হলো
তারা বলছেন যে যারা দুর্নীতি পরায়ণ, ওই যে আপনারা জানেন যে মানে পুরোটাই মানে ওখানে আবার তথাকথিতভাবে টেন্টেড নন টেন্টেড ভাগই করা হয়নি, পুরোটাকেই আর কি মানে ওই অংশটা বিসর্জিত হয়েছে সিডি। তো তাদের টাকা ফেরত দেওয়ার কথা, 12% সুদ সহ টাকা ফেরত দেওয়ার কথা, অথচ উল্টে সরকার তাকে টাকা দিচ্ছে, বাড়িতে বসে তারা টাকা পাবে। কি অন্যায়, কি অন্যায়, ভারী অন্যায়, ছি 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 ছি, এটা তো অরাজকতা। এই গ্রাউন্ডে তারা মামলা করেছিলেন। সবাই দুর্নীতি পরায়ণ, তেমনটাই তারাও মেনে নিয়েছেন, কোনো লড়াই নেই, কেউ কেউ অনশন করেছেন এই পর্যন্ত। নেতাজি সুভাষ নাকি আমাদের আদর্শ, সবাই কেমন যেন গান্ধীবাদী হয়ে গেল। খুব আমার খুব মানে কষ্ট হয় জানেন তো, মানে ওই যে মানে কেন মানুষের যে এই একটা মেরুদণ্ডহীনতা সর্বক্ষেত্রে। শাসক তারা তো শোষণ করবেই, তারা তো সেইভাবে নীতি প্রণয়ন করবে, তারা সেভাবে রিসেট করবে, কিন্তু জনতার যারা তাদের মধ্যে মানে সত্যিকারের প্রতিবাদ, যাকে আমি সুভাষের অনুগামী, তো তেমন কোনো প্রতিবাদ দেখলাম না। সবাই মেনে নিল, মেনে নিল, হ্যাঁ আমরা মানে মেনে নিলাম আর কি, ভাতার অপেক্ষা করছি, কি করব আর। ওই ভদ্রলোক হয়ে গেলে, শিক্ষিত হয়ে গেলে যেটা হয় সবার আগে, সেটা হলো মানুষ ভয় পায়, ভীতু হয়ে পড়ে, অবিডিয়েন্ট হয়ে পড়ে। অন্যায় কোনো আদেশ, অন্যায় কোনো বিধি যার মধ্যে কোনো যুক্তি নেই, সেটাকেও তারা অম্লান বদলে মেনে নেয়, তাই তো? তাই তারা বারবার মরে। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। বেশ, এই কারণে নাকি বলা হলো, সেখানে আবার বলা হয়েছে, কি বলা হলো, যে কি গ্রাউন্ডে 20,000 25,000 ঠিক হলো, আর এটা কতদিন পর্যন্ত চলবে। বলা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন ইন্টারিম, অর্থাৎ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকাটা দেওয়া হবে, মানবিক কারণে দেওয়া হবে। এটা যুক্তি তো ছিলই, কোনো সন্দেহ নেই, মানবিকতার জায়গায় এরা তো সেটেল করে ফেলেছেন না, পরিবার আছে, অনেকের লোন আছে, সেটেল করে ফেলেছেন জীবনে, বিয়ে করেছেন, সন্তান হয়েছে, এটা মানবিকতার জায়গা তো আছেই। তো সেইখানে তাকে বিচারক প্রশ্ন করছেন, অ্যাডভোকেট জেনারেলকে, যে এই রিভিউ পিটিশন যদি চলতেই থাকে এরকম, হ্যাঁ ওখানেও একটা খেলা আছে বলছি আমি। সুপ্রিম কোর্ট তো এখন গ্রীষ্মাবকাশ সামার ভ্যাকেশনে আছেন, এবং আমাদের দেশে সবচেয়ে দীর্ঘ সামার ভ্যাকেশন আদালতই উপভোগ করে থাকে, জানেন নিশ্চয়ই। ব্রিটিশ আমলের সেই গরম বাবু সাহেবদের, সাদা চামড়ার সাহেবদের গরম লাগতো, তারা পালাতেন এই সময় শীতকে, শীত মানে শীত শহরগুলোতে, পাহাড় টাহাড়ে হিমালয়ে গিয়ে তারা আত্মগোপন করে, বাপরে রে 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 গরম, বাপরে কি গরম কি গরম, আমরা জানি। তো সেই উপনিবেশিক হ্যাংওভার এখনো চলছে। সাদা সাহেবের বদলে কালো সাহেবেরা, তাদেরও একই রকম গরম লাগে, বরং বেশি গরম লাগে, যা দেখতে পাচ্ছি। তো এই কারণে আমরা জানি যে আদালতের গ্রীষ্মাবকাশ সবচেয়ে বেশি এখনো হয়। তো 15ই জুলাই বা 14ই জুলাই এরকম মাঝামাঝি সময়ে সম্ভবত আদালত খুলবে। তার আগে অবশ্য এমার্জেন্সি বেসিসে কাজ হচ্ছে, বিচারক মানে যেগুলো খুব জরুরি সেগুলো কাজ হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো তার মধ্যে একটি জরুরি কাজ হলো, মানে আদালতের তো, হাইকোর্টই তো আদালত ব্যবস্থারই অন্যতম জরুরি কাজটা কি হলো, ওই অন্তর্বর্তীকালীন স্টে অর্ডার দিয়ে দেওয়া হলো। এটা জরুরি অবশ্যই, কিন্তু রিভিউ পিটিশনটা কি জরুরি নয়? মানে ওই যে পুরো প্যানেলকে যেভাবে করা হয়েছে আপনারা জানেন, তো সেখানে দুটো রিভিউ পিটিশন আছে, একটা এসএসসি তরফ থেকে আর একটা রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে, আপনারা জানেন। তো সেইটা কি এমার্জেন্সি নয়? নয় নিশ্চয়ই, নইলে সেটার কোনো হিয়ারিং ডেট আপনারা পেয়েছেন? আমি কিন্তু জানি না ওটার হিয়ারিং কবে হবে, শুনানি কবে হবে, যার উপরে অনেকে আশা করে এখনো আছেন যে মানবিকতার কারণে, রাইট টু লাইভলিহুড, রাইট টু লাইফের কারণে যদি ডিসিশনটা রিভার্স করে সুপ্রিম কোর্ট, এরকম একটা আশায়, যদিও সে আশার বাস্তবতা নেই, কারণে তবুও তো আশায় বাঁচে চাষা।
ধন্য আশা কুহকেনে, তাই তো। তো বসে আছেন, অথচ সেটা এমার্জেন্সি তেমন কিছু নয় আর কি। তাই এই কারণেই কোনো হিয়ারিং হিয়ারিং ডেট আমি কিন্তু হ্যাঁ সুদীপ, হতেই পারে, ঠিকই বলেছ। হিয়ারিং ডেট কিন্তু আমি জানি না কবে নির্ধারিত হয়েছে। মে মাসের মাঝামাঝি নাকি হওয়ার একটা কথা ছিল, সেটা হয়েছে কিনা আমি, আমার যতদূর মনে হয় হয়নি, হলে তো আমরা জানতাম। আপনারা একটু অনুগ্রহ করে যদি কেউ জানেন এটা, মানে এই রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে এই এই 25,752 বা 53, যাই হোক, এই যে সেই বিষয়টা কবে শুনানি আছে, মানে আপনারা যদি জানেন মন্তব্য করে জানাবেন। তো হয়নি সেটা, মানে ওটা ঝুলে আছে এখন। তো ওইটা আদালত খুললে হবে, গ্রীষ্মাবকাশের পরে হবে নিশ্চয়ই, তার আগে হবে না। কিন্তু তার আগে ভাতার ব্যাপারটা জরুরি ছিল, ওটা তাই বলা হলো আর কি, বন্ধ, অন্তর্বর্তীকালীন স্টে অর্ডার দেওয়া হলো। এতে করে কি হলো, কি হলো, কার কার সুবিধে হলো? অবশ্যই সুবিধে হলো কাদের, যারা মামলাকারী তারা জিতলো। তো মামলাকারীরা নীতিবান মানুষ, তারা নৈতিকতার পথে চলেন, তারা একটা নৈতিক জয় হিসেবে তারা এটা দেখাতে পারবেন। যাদের টাকা ফেরত দেওয়ার কথা ছিল পুরোটাই দুর্নীতিবাজ ওই অশিক্ষক কর্মচারী সিডি, তারা ঘরে বসে ভাতা পাবে, এই অরাজকতা আমরা হতে দিলাম না, আমরা জয় লাভ করলাম। নাম্বার ওয়ান, এটা তারা একটা নৈতিক জয় বলে দাবি করে। আর কি হলো, রাজ্য সরকারও কিন্তু লাভবান হলেন। মাননীয় বুদ্ধিমতী নারী, মানে আপনারা অনেকে তাদেরকে অনেকে অনেকে পাগল টাগল উন্মাদ উন্মাদ বলেন টলেন, এরকম ফেসবুক পোস্ট আগে দেখা যেত, এখন কিন্তু আর দেখা যায় না। কারণ তিনি যে কি হারে বুদ্ধিমতী, বুদ্ধিমতী না বলে কি বলবো, ক্লেভার বলাটাই বোধহয় ভালো হবে। ইন্টেলিজেন্ট শব্দটা আমি সচরাচর এখন ব্যবহারই করি না, ক্লেভার। আরো ভালো রাজনৈতিক ক্ষেত্রে বলা হয় ভালপাইন, আর ভালপাইন, ফক্সি, শ্রিউট, এই শব্দগুলো ব্যবহার করা যেতে পারে। এবং এগুলোকেই যদি আমরা একটুখানি গ্ল্যামার দিয়ে অ্যাড করে বলি, তাহলে বলবো ডিপ্লোম্যাটিক। তো তিনি লাভবান হলেন, কারণ তুমি বলতে পারবেন যে কি, আমি তো চেয়েছিলাম, মানবিকতার কারণে আমি তো দিতে চেয়েছিলাম, আদালত দিতে দিল না। একদম, এটা তো একটা দারুণ রকম সুন্দর, আদালতকে কাজে লাগিয়ে কত কাণ্ড হচ্ছে। হ্যাঁ, ওই তো, হ্যাঁ। তো তো সেই জায়গা থেকে আমি সেটা বলেছি, সোমনাথ প্রধান ভালো করে লাইভটা শুনুন। তো এবার কি হলো, সুন্দরভাবে আটকে গেল রাজ্য সরকারের, তাই নাই নাই করে হলো, এতজন রয়েছেন। তো টাকা পয়সা তো সামনে ইলেকশন আছে, প্রচুর খরচা আছে ইলেকশনে, জানেন তো, মানে কত খরচা টরচা করতে হয়। হ্যাঁ, তো সেটা দিতে হলো না, ভালোই হলো, খুশি হলেন। পাশাপাশি কি হলো, সাপও মরলো লাঠিও ভাঙলো না, আদালত চাইছে না, আমি কি করতে পারি, তাই তো, ঠিকই তো। আর কি হলো, কাদের, যারা ভাতা পেলেন না তাদের অবশ্যই ক্ষতি হলো, নিঃসন্দেহে ক্ষতি হলো, তারা সমস্যায় আছেন, মাইনে বন্ধ হয়ে গেছে। যদিও পুরো ব্যাপারটাই বেআইনি, কোনো ভিত্তি নেই, বারবার করে বলেছে। এই যে তথাকথিত ছাঁটাই, প্যানেল বাতিল, এটার কোনো রকম ভিত্তি নেই। কিন্তু কোন উকিল বলবে, কারা বলবে, সব তো ম্যানেজড হয়ে আছে না। কিন্তু তবুও বলবো, একদিক থেকে ভালো হলো যে আপনারা ভাতা নেওয়া শুরু করলেই অন্তত এটা প্রমাণ হতো যে আপনাদের চাকরিটা, মানে আপনারা সত্যি সত্যি সবাই এই দুর্নীতির মধ্যে রয়েছেন। সিডি গ্রুপ মানেই তো দুর্নীতি, এমনটা তাই মানে বলা হচ্ছে আর কি। সবাই ঘুষ দিয়ে, সবাই মানে বেআইনি ভাবে চাকরি পেয়েছেন। তো সেটা প্রমাণিত হয়ে যেত অন্তত পক্ষে অফিসিয়ালি, কারণ টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতো এবং আপনারা গ্রহণ করতেন। এবং পাশাপাশি ভাতাটা তো সম্মানজনক কিছু নয়। অবশ্যই এমন পরিস্থিতি যদি কারো হয় যে খেতেই পাচ্ছি না, তাদের কাছে তো আগে বাঁচা, তারপর তো সম্মান, সেটা অবশ্যই বিচার্য বিষয়। আমি ইন জেনারেল সেন্সে বলছি আর কি, যাদের একটা
পাল্টা ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা আছে, তাদের তাদের ক্ষেত্রে এই ভাতাটা মানে শেষ রাস্তা হিসেবেই গ্রহণ করা উচিত। যখন আর উপায় নেই, ওটা তো একটা অনুদান, দয়া, মানে যেখানে আপনি কোনো কাজ না করে, কোনো কিছু না করে আপনি পাচ্ছেন, সেটা একদম অত্যন্ত যারা দরিদ্র, যাদের আর কোনো উপায় নেই, যাদের বেঁচে থাকার অবলম্বন নেই, তাদের কথা আলাদা, আমি সেটা বলছি না। ওই একটা দিক। পাশাপাশি আপনাদের ভাতা ঢোকা মানেই আপনাদের ওই একটা বিষয় হয়ে যেত, এই তো ভাতা ঢুকে গেছে মানে আপনারা ভাতা নিয়েই বাঁচুন, আর চাকরি বাকরির পিটিশনের ক্ষেত্রে এটার কোনো সেইভাবে একটা ওখানে কিন্তু একটা অন্য রকমের ব্লক তৈরি হতো। তো এই ক্ষেত্রে অন্তত একটা দিক বলা যায় যে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন এখনো হ্যাঁ বা না কিছু আসেনি, আর তাই অফিসিয়ালি কিন্তু আপনাদের চাকরি যায়নি, সেইভাবে অন্তত আপনারা ভাবতে পারেন। লড়াই করা, ঐক্যবদ্ধ লড়াই হলে তো বহু আগে এসব বলেছি ওসব হতোই না। ওই ডিভাইডার রুল করেছে, কারো একটা শ্রেণীর মাইনে 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে, দিয়ে আর একটা শ্রেণীকে আউট করে দিয়েছে যাতে করে ঐক্যটা না থাকে, ঐক্যবদ্ধ লড়াই না হয়। কত রকম ভাবে ডিভাইডার রুল করেছে দেখুন, টেন্টেড আনটেন্টেড টিচারের ভাগ করেছে, কিন্তু তালিকা সেইভাবে আমাদের সামনে কি এসেছে? পরীক্ষা নিয়ে আসছি, পরীক্ষায় কারা বসবে না বসবে এ নিয়ে অনেক জল্পনা শোনা যাচ্ছে, খুব ইন্টারেস্টিং। ওএমআর সিটের গল্প, আপলোড 22 লক্ষ, সেটাও তো ঘটেনি। কেন অদ্ভুত রকমের মানে ডামাডোল তৈরি করা হয়েছে। আর সাইকোসিস যেটাকে বলে ফিয়ার, একটা ওই যে ভয়, এই ভয়টাকে, যেটা করোনা আমলে ভয়টা ছিল, সেখানে আদালত নামক একটা এন্টিটিকে দিয়ে এমন মারাত্মক ভয় দেখানো হয়েছে, আর সেই ভয়েই সবাই কুপকাম। একটা সময় বিজ্ঞানের নামক এবং ফার্মা কোম্পানি এবং চিকিৎসক এবং অবশ্যই আমাদের তথাকথিত প্রতিষ্ঠানগুলোকে দিয়ে, যারা বিজ্ঞানের ঠিকাদার বলে নিজেদেরকে দাবি করে, তাদেরকে দিয়ে একটা করোনা ফিয়ার সাইকোসিস তৈরি করা হয়েছিল। একই রকম ভাবে এক্ষেত্রেও একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা হয়েছে, যার ফসল ফলেছে এবং ফলছে, আগামীতেও ফলবে। তো এই যে জায়গাটা, সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন এখনো পর্যন্ত কোনো রকম কিছু আসেনি, মানে হ্যাঁ বা না যেটা নিষ্পত্তি বলে আসেনি, তাহলে সেইভাবে দেখতে গেলে কিন্তু একটা যুক্তি আছে যে অফিসিয়ালি যেহেতু ওই রাস্তাটা এখনো খোলা আছে, তাই কিন্তু আপনারা চাকরি ফিরে যাওয়ার পাওয়ার আশা করতে পারেন। বাস্তবে সেটা কি হবে না হবে সেটা আমি আগে বলেছি, সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু অন্তত অফিসিয়ালি টেকনিক্যালি তো ওই জায়গাটা আছে। তো সেই জায়গা থেকে আপনারা ভাতা বন্ধ হয়ে মানে ভাতা স্থগিত আগে আদেশ এসেছে, সেটা একদিক থেকে ভালো, অবশ্যই সেই অ্যাঙ্গেল থেকে ভালো। যাদের এখনো চালিয়ে যাওয়ার মতো অবস্থা আছে তাদের ক্ষেত্রে বলছি, আর যাদের নেই কোনো কারণে, সে সম্ভাবনা আমার মনে হয় খুবই কম ক্ষেত্রেই আছে, বা নেই বললেই চলে, তাদের কথা আলাদা। তাদের ক্ষেত্রে তো ভাতাটা অবশ্যই জরুরি ছিল বলে আমি মনে করছি। এবারে আসুন দেখি, এটা আগে বলেছে যে এটা একটা ডামাডোল ভাবে করা হচ্ছে, পুরোটা ফিয়ার সাইকোসিসকে এক্সিকিউট করা হচ্ছে। কিরকম দেখুন, টার্মিনেশন লেটারের গল্প নেই, এখন আমি যতদূর জানি কেউ টার্মিনেশন লেটার পাননি, আর আপনাদের কেউই ইন্ডিভিজুয়াল অ্যাপয়েন্টমেন্ট প্রত্যেকেই পেয়েছেন, কেউ প্যানেল ওয়াইজ, প্যানেল ধরে ধরে অ্যাপয়েন্টমেন্ট, এই প্যানেলকে অ্যাপয়েন্ট করা হলো বলে একটা চিঠি, ব্যাপারটা এরকম হয়নি, প্রত্যেকেরই সেপারেট সেপারেট চিঠি এসেছে, সেপারেট সেপারেট ডকুমেন্ট আছে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ছাঁটাই করতে গেলে আপনাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি বলুন বা কোনো কিছু বলুন, ইন্ডিভিজুয়ালি মুভ করতে হবে। সরকারি কর্মচারী বলে কথা, এমনকি প্রাইভেট ফার্মের ক্ষেত্রেও, সেক্ষেত্রেও একটা চিঠি থাকে, একটা শোকজ থাকে, একটা কিছু থাকে, পিঙ্ক স্লিপ যখন তখন দেওয়া যায় না, একটা তার একটা প্রোটোকল আছে, এটা আমরা জানি। এটা আপনি সরকারি কর্মচারী, সে আধাই হোক আর ফুলই হোক, আপনি
কোনো ঘুষ নেওয়ার অভিযোগ, ধর্ষণ, খুন, দুর্নীতি আপনার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে? ইন্ডিভিজুয়ালির কথা বলছি, প্যানেল ধরে কি হলো না হলো বাদ দিন, হয়নি। এভাবে কাউকে ছাঁটাই করা যায় না, আমি বারবার বলছি, এভাবে কাউকে ছাঁটাই করা যায় না। ওই যে একজন এসে গেছেন হিন্দু বীর, ভাষা বোঝেন না, বাংলাও এরা বোঝে না, ইংরেজিও এরা বোঝে না, এরা আশায় আশায় বসে আছে। হ্যাঁ, ওই মানে কবে আবার সরকার বদলাবে, কবে চাকরি বাকরি হবে, এইদিকে কবে যে 2 ডোজ 3 ডোজ নিয়ে বসে আছে খবর পাবো। খারাপ খবর, এটা আমি চাই না, কিন্তু ওই যে দেখতে তো পাচ্ছি না। যাই হোক, এই ধরনের প্রোফাইল লিঙ্কগুলো যারা এই ধরনের মন্তব্য করছে, আমি আমার সহযোদ্ধা কয়েকজন যারা রয়েছেন খুব অ্যাক্টিভ, তাদের বলবো এই প্রোফাইল লিঙ্কগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। মন্তব্যগুলো যদি এইরকম ভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করে যেসব প্রোফাইল, বেশিরভাগই ফেক প্রোফাইল, এবং এরা হচ্ছে রাজনৈতিক দলের মগজ ধোলাই হওয়া অপদার্থ, আনস্কিল্ড ব্যক্তি। তো এদের প্রোফাইল লিঙ্কগুলো অনুগ্রহ করে আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে। এই কাজটাও একটা বড় কাজ, কারণ এরা প্রোফাইল রিপোর্ট করে, তো তাহলে সেইভাবে আমরা ব্যবস্থা নিতে পারি। তো যাই হোক, এবারে আসুন, এই যে পুরো খেলাটা হচ্ছে, এই খেলাটার পেছনে কোনো আইন, সংবিধান কিছু নেই, আমি বারবার আগেও বলেছি। তাই ঘুষ নিয়েছেন অনেকে, কোনো সন্দেহ নেই, ঘুষ দিয়েছেন, ঘুষ দিয়ে চাকরি করছেন বা অমুকভাবে চাকরি করছেন, কিন্তু তাকে তো অফিসিয়ালি তাকে এনকোয়ারি হতে হবে, তাকে তো করতে হবে, তাকে তো প্রমাণ করতে হবে যে আপনি এই কারণে। সেটা কি করা গেছে? করা যায়নি, পুরোটাই হাওয়ায় হাওয়ায় চলছে। সেটা কি করা গেছে? যায়নি। আমি বারবার বলছি, সিডি যাদের এইভাবে পুরোটাই স্কুলে আসতে বারণ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, যাদেরকে ভাতার কথা বলা হয়েছে, যাদের মধ্যে টেন্টেড আনটেন্টেডের কোনো ভাগ করা হয়নি, কিচ্ছু করা হয়নি, কোনো তালিকাও নেই, স্পেসিফিক কোনো তালিকাও নেই, তাদের সবাই চাইছিলেন। একজন দুজনও কি সেখানে ঠিকঠাক অ্যাপয়েন্টমেন্ট পাননি? হতে পারে একজনও পাননি, তো সেই একজনই বলির পাঠা হয়ে যাবেন? এটা কি রকমের আদালতের বিচার? এটা আদালতের, মানে সংবিধানের কথা বলছি, আদালতের ওপরে সংবিধান। বারবার বলছি, আদালত শেষ কথা নয়, আদালত সংবিধানকে অনুসরণ করে সংবিধান অনুযায়ী কাজ করে। তাই আদালতকে যদি মনে করেন আদালতই শেষ কথা, সেটা ভুল কথা। সংবিধানই শেষ কথা, কনস্টিটিউশনই শেষ কথা। আদালত কি করে? কনস্টিটিউশনকে ইন্টারপ্রিট করে এবং সেইভাবে কাজ করে। এক্ষেত্রে সংবিধানকে মানা হয়নি, আমি বারবার করে বলছি, হয়নি। পুরোটাই একটা পলিসি মাফিক। যেমন করে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে, প্যান্ডেমিক লকডাউনের ক্ষেত্রে যেমন করে বিজ্ঞানকে মানা হয়নি, পুরোটাই একটা লবি শক্তি তাদের স্বার্থে ব্যবহার করেছে বিজ্ঞানকে। একই রকম ভাবে এখানেও কিন্তু সংবিধানকে ইন্টারপ্রিট করা থেকে শুরু করে সেইভাবে যেভাবে দোষীর শাস্তি হওয়া উচিত, যেভাবে কারো জীবিকা ছিনিয়ে নেওয়ার কথা নেওয়া যেতে পারে, এই টোটাল প্রসিডিওর করা হয়নি, করা হয়নি। তাই you are innocent until and unless you are proven guilty। এটাই বাস্তব। সে যে কোনো ক্ষেত্রেই হোক, খুনের আসামি হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, রাজ্য সরকার হোক, আপনি অন্যায় করেছেন, করতেই পারেন, অনেকেই করে, অন্যায় শাস্তি হওয়া উচিত, কিন্তু আপনাকে শাস্তি দিতে গেলে একটা প্রমাণ চাই, এভিডেন্স চাই। দেখেন না কত আদালতের ক্ষেত্রে কত বাইজ্জাত বাড়ি করে দেয়, কি বোঝা যায় যে লোকটা অপরাধী। পরিস্থিতি সেরকমই বোঝা যাচ্ছে, বুঝতেই পারছেন লোকটা করেছে। কিন্তু
যেহেতু কোনো প্রমাণ পাওয়া যায় না, এভিডেন্স পাওয়া যাচ্ছে না তার বিরুদ্ধে, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। অবশ্যই যদি সে প্রভাবশালী ব্যক্তি হয়, তাই না? ওই যে ধনঞ্জয়, কোনো এভিডেন্স ছিল না, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ছাড়া ধনঞ্জয়কে ফাঁসিতে ঝুলিয়ে দিল। ওই আরেকজনকে ধরে রেখেছে আরজি করের ক্ষেত্রে, আর সব সেট আপে সব টাকা তুলছে আর আন্দোলন করছে। অভয়া নামে বিভিন্ন গ্রুপ হয়েছে, টাকা পয়সা এখনো তুলছে অনেকে। কবি সাহিত্যিকরা আবার গান টান গাইছে গিয়ে সেখানে, শিল্পীরা আর কি। কবি সাহিত্যিকও আছেন সেখানে, টাকা তুলছে, সব সেট আপ। সেখানে প্রকৃত অপরাধী ধরা পড়েছে আরজি করের ক্ষেত্রে, আমি বহু আগেই বলেছি করবে না, এক্ষেত্রেও তাই। যারা নিয়োগ করলো, যারা এটাকে ইন্ধন দিল, সে সি আর ডি হোক, অ্যাপয়েন্টমেন্ট লেটার তো দিয়েছে কর্তৃপক্ষ, তো তারা কোথায়? সে আমলারা কোথায়? তাদেরকে কেন সামনে আনা হচ্ছে না? দু একটা মন্ত্রীকে জেলে ঢোকালেই হয়ে গেল, তারা তো জামাই আদরে ভেতরে আছে। আপনারা ভাবছেন আহারে জেলে আছে, মোটেই নয়, জামাই আদরে আছে, খোঁজ নিয়ে দেখুন, তাই হয় বাস্তবে। তাহলে এটা কি ধরনের সংবিধান? আমি আদালতের কথা বলবো না, সংবিধানকেই যখন এক্সিস্ট করছে, রাইট টু লাইফ অ্যান্ড রাইট টু লাইভলিহুড এখনো এক্সিস্ট করছে, তাই আমি সংবিধানের কথাই বলবো। সংবিধানের অধীনে আদালত, সংবিধানের উপরে আদালত নয়। তাই প্রমাণ হয়নি, সিডি বলুন সবাই ইন্ডিভিজুয়ালি তারা অপরাধ করে, মানে ঘুষ দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছে, কোনো এনকোয়ারিতে কোনোভাবে, কোনো প্রোটোকলে কোনোভাবে প্রমাণ হয়নি, তাই আইনসম্মতভাবে এটা তাদের ছাঁটাই করা যায় না। আমি বারবার বলছি, তাই টার্মিনেশন লেটারও তারা পাননি। কে করে পাবেন? প্রমাণই নেই তো, প্রমাণই নেই। কিন্তু ওই যে অসহায়, একতার অভাব, মারমুখী হওয়ার ক্ষমতা নেই, ভয়, সর্বাঙ্গে ভয়, তার সুযোগটা নেওয়া হচ্ছে। একজনও নেই, সেখানে একজনও নেই, প্রত্যেকটা এভাবে করা যায়? সিডি মানেই দুর্নীতি হয়েছে, ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে, তাই তাদের স্কুলে আসতে বারণ করা হচ্ছে, তাই অমুক তাই অমুক। আর এই সামনে ইলেকশন আসছে, আর এই যে টাকাটা, খোঁজ নিয়ে দেখুন, খোঁজ নিয়ে দেখুন এই টাকাটা কোথায় যাচ্ছে। মাননীয় ইলেকশন ফান্ডে যাচ্ছে কিনা? কি এবার আমাকে কি কোন দলের মনে হচ্ছে? একটু আগে একজন বললেন আমি নাকি অমুক দলের দালাল। তো এখন আমি যে ভালো করে যারা আমার লাইভগুলো শোনেন, আসলে মগজে কিছু নেই, হাগজ। এখন কি মনে হচ্ছে? কোন দলের মনে হচ্ছে এখন? এই যে টাকাটা, যাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকতো, মাইনে, স্যালারি, সিডি, এবং যাদের মাইনে বন্ধ হয়েছে, সেই টাকাটা কোথায় যাচ্ছে? সেটা কি ট্রেজারি থেকে বন্ধ করা হয়েছে? ত্রিপুরাতে যে 10,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছিল, জানেন তো, সেটা আবার কেস রিওপেন করা হচ্ছে। আমি এ নিয়ে আগের লাইভগুলোতে বলেছি। সেখানে জানা যাচ্ছে, অনেকেই অভিযোগ করেছেন যে ওই শিক্ষকদের যাদের চাকরি চলে গিয়েছিল ত্রিপুরায়, তাদের মাইনে নাকি বন্ধ হয়নি, মানে শুধু, অর্থাৎ খাতে টাকাটা ঢুকছিল, তবে বেনিফিশিয়ারি যারা ছিল আগে, অর্থাৎ শিক্ষক, তাদের অ্যাকাউন্টের বদলে অন্য সব ঘোস্ট অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকে যাচ্ছে। সে অ্যাকাউন্ট কাদের? জানা যাচ্ছে নাকি সরকারের বিভিন্ন, কি বুঝলেন? অর্থাৎ মাইনে বন্ধ হয়েছে কাদের? শিক্ষকদের, কিন্তু টাকাটা খাতে যেটা অ্যালটমেন্ট সেটা বন্ধ হয়নি, অর্থাৎ সেটা চলে আসছে, এবং টাকাটা অন্য মানে সরকারেরই পক্ষেরই, বুঝতেই পারছেন, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। ব্যাপারটা এক্ষেত্রেও তাই হচ্ছে নাকি? খোঁজ নিয়ে দেখো। অ্যালটমেন্ট কি ট্রেজারি থেকে টোটাল বন্ধ হয়েছে? টার্মিনেশন লেটার না দিলে, না পেলে শিক্ষককে বা কোনো সরকারি কর্মচারীকে অফিসিয়ালি প্রোটোকল মোতাবেক সাসপেন্ড না করলে বা টার্মিনেট না করলে মাইনে বন্ধ হয়, অ্যালটমেন্ট বন্ধ হয়? আমি জানি না, আপনারা জানলে জানাবেন। তাহলে ওই টাকাটা এখন কোথায় যাচ্ছে? সামনে ইলেকশন, টাকা লাগবে তো নাকি? হ্যাঁ, সামনে ইলেকশন, তাই ওই অ্যালটমেন্টটা বন্ধ হয়েছে। কথায় কথায় বলছি,
যদি আপনারা একটু মাথা খাটান তাহলে বুঝবেন যে খেলাগুলো কত গভীরভাবে হয়। তাই এখানে কিন্তু পক্ষ বিপক্ষ নেই, সব এক পক্ষে বিভিন্ন রূপ হয়ে কাজ করছেন। শক্তির, জায়নিক শক্তি বলুন, যে নামেই ডাকুন না কেন, যারা এই রিসেট করছে আর কি, তাদের হয়েই সমস্ত প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মাননীয়া, গেরুয়া, তৃণমূল, যেভাবেই ডাকুন, সবাই একভাবে কাজ করছে। বলির পাঠা সাধারণ মানুষ, শিক্ষক হতে পারেন, হকার হতে পারেন, রাজমিস্ত্রি হতে পারেন, যে কেউ হতে পারে। এই হলো বাস্তব। তাহলে ওটা কোনোভাবে সংবিধানের গল্প এখানে নেই। এবারে যেটা বিষয়, সেটা হলো রিভিউ পিটিশনটা কবে হবে, তারিখ নেই। অথচ দেখুন, তার আগেই পরীক্ষা, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এমনও খবর পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আই এম নট শিওর, তবে একটা তো সত্য বটেই, যে সেদিনও নাকি দুদিন আগেও দেখলাম যারা এই 2016 প্যানেলের, তারা নাকি ইতিমধ্যেই 2000 ফর্ম ফিল আপ করে ফেলেছে, তাও বেশিও হতে পারে। মানে তারা পরীক্ষায় বসতে চাইছে, স্বাভাবিক, কি করবে, তারা পরীক্ষায় বসতে চাইছে। অথচ দেখুন, রিভিউ পিটিশনটা ঝুলে রইল। তাহলে কিরকম একটা পরিস্থিতি, রিভিউ পিটিশনটা ঝুলে রইল, আদালত বন্ধ, তারিখ আমি জানি না কবে হবে। ওখানে বলেছে আবার বিচারক, এই যে যার ভাতা বন্ধের সময়, মানে স্থগিতাদেশের সময়, যে রিভিউ পিটিশন হতে থাকবে আর ভাতা দিতে থাকবেন, এটা কিরকম কথা, ইত্যাদি। তার মানে রিভিউ পিটিশন এখনো নিষ্পত্তির গল্প নেই, উনি ইঙ্গিতে বলেই দিয়েছেন। তাহলে রিভিউ পিটিশনটা কি আর্জেন্ট ছিল না? মহামান্য আদালতকে প্রশ্ন করুন, যাতে করে এই যে যারা পরীক্ষায় বসছেন তাদের একটা মানসিক স্থিরতা তৈরি হতো। একটা অদ্ভুত রকমের মানসিক উচাটনের মধ্যে তাদেরকে রাখা হলো, তাই না? কেন ভাবুন, যদি একটা ইয়েস আর নো হয়ে যেত, সেটা ভালো হতো না? সেটা হলো না কেন? যাতে করে সবাই পরীক্ষাতে বসেন। হ্যাঁ, এই কারণেই এটা করা হলো, উদ্দেশ্যপূর্ণভাবে। আমি এটা বলেছিলাম, পরীক্ষাটা কিন্তু হবে, যতই কেস হোক যাই হোক, পরীক্ষাটা কিন্তু হবে। কারণ প্রচুর টাকার প্রশ্ন, 500 টাকা করে। আগে কত ছিল খোঁজ নিয়ে দেখুন, পরীক্ষার ফি কত ছিল, এখন কত হয়েছে, কত লক্ষ পরীক্ষা দিলে কত কোটি টাকা হতে পারে, সেটা আমি আগের লাইভে বলেছি। তাই এখানে অর্থনীতির ব্যাপার, কোটি কোটি টাকার ব্যাপার, সেটা ওরা চাইবে পরীক্ষাটা হোক। আদালতও চাইবে, মাননীয়ও চাইবেন, বিরোধী দলও চাইবে, সবাই চাইবে, তাই পরীক্ষাটা হবে। পরীক্ষা হওয়ার পরে কি হবে সেটা পরে আসছে, ও আপনারা ইতিমধ্যেই জানেন অনেকে। তার আগে দেখি পরীক্ষায় কারা বসছে। হিসেব মতো টেন্টেডদের বসার কথা ছিল না, অনেকে বলছেন, কিন্তু বিজ্ঞপ্তিতে কি সেরকম কিছু আছে? টেন্টেড বলে কোনো নির্দিষ্টভাবে কাউকে শনাক্ত করা গেছে, তালিকা আছে যে এরা বসলে ধরে ফেলবে, স্কুল সার্ভিস বসতে দেওয়া যাবে না? ব্যাপারটা তেমন নয়, এটা ওপেন টু অল। ফ্রেশাররাও বসতে পারবেন, টেন্টেডও বসতে পারবেন, নন টেন্টেডও বসতে পারবেন, এমনকি ইন সার্ভিস টিচার যারা মানে ওই প্যানেলের নন, এখনো চাকরি বাকরি করছেন, যারা অন্য জায়গায়, মানে ওই যে উচ্চশ্রী বন্ধ হয়ে গেছে, মিউচুয়াল ট্রান্সফারও বন্ধ হয়ে গেছে, তারা অন্য জায়গায় চাকরি বাকরির আশায় বসতে পারেন, তারাও বসতে পারবেন। তবে হ্যাঁ, তাদের ক্ষেত্রে ওই এজের যে রিল্যাক্সেশন সেটা করা হয়নি। তাদের এই বয়সের মধ্যেই তাদেরকে ওই 40 যতদূর আমি জানি আর কি, তার মধ্যেই তারা বসতে থাকলে তারা বসতে পারবেন। কিন্তু যারা এই প্যানেলের, অভিশপ্ত প্যানেল বলুন, বিতর্কিত প্যানেল বলুন, বিসর্জিত প্যানেল বলুন, তাদের ক্ষেত্রে একটা বয়সের ছাড় দেওয়া হয়েছে।
কিন্তু সেটা কি টেন্টেড নন টেন্টেড বেসিসে হয়েছে, সেটা কি করে ওরা শনাক্ত করবে? তালিকাই তো নেই। তাহলে হিসেব মতো সবাই বুঝতে পারবেন, ফ্রেশাররাও বুঝতে পারবেন। তাই হচ্ছে, চলবে এখনো 1 মাস ধরে প্রায় অনলাইন অ্যাপ্লিকেশন চলতে থাকবে। আর মাননীয়া তার সুযোগ নিতে থাকবেন। তিনিও ইতিমধ্যে দেখুন, এবার প্রশ্ন হচ্ছে যে এই পরীক্ষাটা হচ্ছে, এই পরীক্ষার নিয়োগ অনেকে যারা আশা করছেন ফ্রেশার, সেটার ফল কি হতে পারে? আবার এসএসসিতে নিয়োগ হবে, কত পোস্ট আছে? এখন আবার শুনছি 35,000, মানে আগে 44,000-এর কিছু বেশি ছিল, সেরকম দাঁড়াচ্ছে। এখন নাকি আবার খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে 35,000। বিভিন্ন রকমের পোস্টের গল্প সংখ্যা পাচ্ছি আমি। সেটাই স্বাভাবিক, কমবে তো বটেই আগামীতে। স্কুল যত বন্ধ করবে ওরা, তত বেশি করে পোস্ট কমতে থাকবে। আসছি এক এক করে। এবার দেখুন, প্রথমে আসছি অর্থনীতি, ওবিসি কেসে পরে আসছি, আদালত সাম্প্রতিক কি বলেছে সেটাও আসছি, জটফট গুলো অনেক কিছু করা আছে, আসছি। কিন্তু সবার আগে আমাদের বুঝতে হবে অর্থনীতি, ইকোনমি। কেন বুঝতে হবে? যে কোনো পদ, সরকারি পদে নিয়োগ করার আগে অর্থ মঞ্জুরি অত্যন্ত জরুরি। সেটা কোত্থেকে হয়? ট্রেজারি থেকে হয়। অর্থাৎ এতজনকে নিয়োগ দেওয়া হবে, অ্যাপয়েন্ট করা হবে, তাদের এত এত মাইনে, এই সুবিধে, সেই অনুপাতে এই খাতে একটা অর্থ দরকার, সেটাকে অ্যাপ্রুভ করতে হয়। তাই অর্থনীতি মূল বিষয় এখানে। জীবনের যে কোনো ক্ষেত্রেই আর্থসামাজিক ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাই চালিকা শক্তি। সেটা কি হাল হকিকত আমরা একটু দেখে নিই, তাহলে আপনারা যারা আশা করছেন এখনো, কে স্টেজ ওবিসির গল্প বাদ দিন, ওগুলো আসবো আমি, মূল বিষয়টা ধরুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই নিয়োগ থেকে যারা চাকরির আশা করছেন, মানে স্থায়ী পদে, আগে যেমন হতো আর কি, 40,000 50,000 মাইনে একদম শুরুতে, এরকম আর কি, সমস্ত সুবিধে সিসিএল থেকে শুরু করে, দারুণ ব্যাপার ট্যাপার, সমস্ত আর কি, যে কারণে শিক্ষকতা এত লোভনীয় হয়ে উঠলো আর কি, ওরা করলো। লোভ না দেখালে তো সিস্টেম ভাঙা যায় না, ওই কারণেই সিস্টেমটাকে ভাঙার জন্যই ওরা লোভ দিয়েছিল, প্রলোভন দিয়ে দুর্নীতির সুযোগ তৈরি করে অপদার্থ বেনে জল ঢুকিয়ে পুরো সিস্টেমটাকেই শেষ করা হলো। কি আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গের এত কত ঋণ, কত লক্ষ কোটি টাকা ঋণ চলছে, ঋণের ফাঁদে। আমাদের নাগরিকদের, ভারতবর্ষের কথা বাদ দিই, সেও ঋণে আছে। তো ভাড়েমা ভবানী মাননীয়া মাঝে মাঝেই বলেন, এবং ওই যে 34 বছরের যে সব লোন সেটা রেখে গেছে তাঁর উপরে, সেটাও তিনি দুঃখের সঙ্গে বলেন মাননীয়া। সাম্প্রতিককালে আপনারা জানেন যে আদালত ওই যে যারা সরকারি কর্মচারী, ওই 2019-এর একটা ওই মার্চ সম্ভবত, ওই থেকে 2009 এরকম সময়ের মধ্যে যারা চাকরি করেছেন বা রিটায়ারও করেছেন, তাদের একটা ডিএ বকেয়া আছে, এডিআর, সেটা আদালত বলেছে 50% মিটিয়ে দিন। তো শেষ পর্যন্ত সেখানে রাজ্য সরকারের পক্ষে বলা হয়েছিল টাকা নেই, কি করব, ইত্যাদি ইত্যাদি। তখন বলা হয়েছে 25% মিটিয়ে দিন। সেই 25% মেটানোর জন্য সেটাও টাকা রাজ্য সরকারের নেই, তার জন্য 10,000 কোটি টাকা, 11,000 কোটি টাকা লাগবে। তো রিজার্ভ ব্যাংকের কাছে মাননীয়া নাকি আবেদন করেছেন সরকার, যে 4,000 কোটি টাকা যদি ব্যবস্থা করা যায়, বাকিটা এদিক ওদিক করে, অর্থাৎ 20 বাও জলে। ইতিমধ্যে আবার এই দিয়ে দেওয়া নিয়ে সরকার আরো একটি
আবেদন করেছে আদালত। কারণ এতে করে এই ডিএ দেওয়া হলে অন্যান্য যারা মানবিক কারণে ভাতা পান, যেমন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধে আছে দেওয়া হয় আর কি, সেগুলো বন্ধ হয়ে যাবে এবং সমাজে একটা খারাপ প্রভাব পড়বে, নেতিবাচক প্রভাব পড়বে। তাই এই কারণে তারা আবেদন জানিয়েছেন যেন এই ব্যাপারটাকে আদালত দেখে এবং রাজ্য সরকারের ভাঁড়েমা ভাবানি অবস্থা। তাহলে যদি ডিএ দেওয়ার ক্ষেত্রে এই পরিস্থিতি হয়, তাহলে 40,000ই বলুন না 44,000ই বলুন, যেটা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল এতগুলো ভ্যাকান্সি আছে, তাদের স্থায়ী পদের নিয়োগ করে মাইনে দেওয়ার পরিস্থিতি কি রাজ্য সরকারের আছে? দিয়েই দিতে পারছে না, আবেদন করতে হচ্ছে রিজার্ভ ব্যাংকের কাছে 4,000 কোটি টাকার। এগুলো কি সেখান থেকে কি আপনাদের মগজে কিছু নেই যারা এখনো আশা করছেন এসব আগের মতো নিয়োগ হবে, চাকরি হবে? যারা অবশ্য আত্মপ্রবঞ্চনা করছেন, কোনো স্কিলই নেই, কিছু করার মতো ক্ষমতা নেই, টিউশনটাও করতে পারেন না, হাতের কাজ কিছু জানেন না, একটা সফিস্টিকেটেড মানে ওয়েতে মানে তথাকথিতভাবে ভদ্রলোকের সন্তান সন্ততি হিসেবে যারা লালিত পালিত হয়েছেন, যারা ধরেই নিয়েছিলেন যে স্কুলে শিক্ষকতাটা করব, এই উদ্দেশ্যে যারা বিএড টিএড করেছেন, তো তাদের ক্ষেত্রে পরিস্থিতিটা সত্যিই খুব ভয়ানক। কারণ তারা অন্য কাজকর্মগুলো করতে পারবেন না, মানসিকতা থাকবে না বা পারিবারিক স্টেটাসে বাঁধবে, বিভিন্ন রকমের ব্যাপার। ওই জন্যই বারবার বলেছি মধ্যবিত্তের বিনাশ। নতুন বিশ্ব ব্যবস্থার একটা অন্যতম দিক হলো মধ্যবিত্তের বিনাশ, সেই প্রক্রিয়ায় চলেছে। তাহলে অর্থনীতিটা বুঝলেন, দিয়ে দেওয়ার ক্ষমতা নেই, কি করে মাইনে দেবে? নতুন 40,000 শিক্ষকের মাইনে দেবে? হিসাব করুন, যদি এক্সিস্টিং যে স্যালারি স্ট্রাকচার আছে তাতে করে যেটা হয়, আপনি 40,000 টাকা করেই ধরুন না কেন করে, তাহলে আপনি 44,000 যেটা ভ্যাকান্সিতে বলে মানে বিজ্ঞপ্তিতে নাকি বলেছে, মানে মাননীয়ও বলেছেন যে 44,000, এটা এখন আবার 35, যাই হোক, আপনি গড়ে 40,000কে আপনি 40,000 দিয়ে গুণ করুন, কত কোটি টাকা হয়, তাই তো গড়ে বললাম। তা সেটা মাননীয় দেবেন? দেবেন না, বহু আগেই বলেছে। তবে কিসের আশায়? তাহলে এই পরীক্ষাটা কেন নেওয়া হচ্ছে? এখনো বুঝতে পারেননি পরীক্ষাটা কেন নেওয়া হচ্ছে? ইউনিটি না থাকলে কিচ্ছু সম্ভব নয় এবং অ্যাগ্রেসিভ হতে হবে। ওভাবে ওই গান্ধীবাদী পদ্ধতিতে কিচ্ছু হবে না, বিভিন্নভাবে এই করবে, বলেই দিয়েছি বহু আগেই। দয়া করে, দয়া হয় যদি এই আমি বারবার আগের লাইভেও বলেছি, আপনি যখন ট্রেনে করে যান, আপনার কাছে যখন টাকা থাকে, তাও যখন অসহায় কোনো ভিখিরি আপনার পরে হাত পাতে, দয়া চায়, দয়া, আপনি দয়া করে কত টাকা দেন? 1 টাকা দেন, 2 টাকা দেন, 90%ই দেন না, কপালে হাত ঠোকেন, যাদের আছে তারাও কপালে হাত ঠোকেন। কিন্তু ওই লোকটি যদি আপনি ট্রেনে একা একা বাড়ি ফিরছেন, গভীর রাত, কোনো কারণে আটকে গেছিলেন, হাতে একটা ছুরি নিয়ে আপনার কম্পার্টমেন্টে ওঠে, আপনি তখন তাকে ঘড়ি, মোবাইল, পার্স সব দিয়ে দেবেন। কেন? ভয়, ভয়, চাপে রাখা। তো এই পিটিশন, অনশন, আন্দোলন ওরাই তো তৈরি করেছে। গান্ধীকে অনশনের দিকে ব্রিটিশরাই তৈরি করে, যারা অনশন দিয়ে কিছু হবে না, অ্যাকচুয়ালি সেটা ওরা জানে। গান্ধীজি তাই করেছেন, সুভাষ সেটাকে ধরে ফেলেছিলেন, তাই তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করলেন কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে। তারপরে তো সুভাষকে ক্রিমিনাল বানিয়ে দিল ওরা, কারণ শাসকরা অনশনে ভয় পায় না, শান্তিপূর্ণ আন্দোলনে ভয় পায় না, পিটিশনে ভয় পায় না। ও 10টা পিটিশন করবেন, ওদের লোক আছে পিটিশন খারিজ করে দেওয়া। ভয় পায় কিসে? সেটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তলা থেকে উপর লেভেলে ভয় সংক্রমণ করতে হয়, সেটা আপনারা পারেননি। তাই ওসব আশা করে লাভ নেই। আশা করুন যদি দয়া করে এই বা অলৌকিকভাবে কোনো পলিসির পরিবর্তন হয়, সে সম্ভাবনা নেই।
তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই পরীক্ষাটা কেন দরকার ছিল, প্রথমত উপার্জন, সামনে ভোট, দ্বিতীয়ত সবাইকে যারা এখনো আশায় আশায় বসে আছে, এসএসসি হচ্ছে না বছরের পর বছর, তাদের সামনে একটা দেখানো যে এই যে এসএসসি হচ্ছে, তারা শান্তি পাবেন, অন্তত আত্মপ্রবঞ্চনা পাবেন। বাড়ির লোক বলবে এই রে বস বস, বাড়ির লোক বলবে বস, কি করবি বস, পরীক্ষাটায় বস, 500 টাকার ব্যাপার বস, সময়টা কাটানো হবে, দেখতে দেখতে ইলেকশন চলে আসবে তাদের জন্য। পাশাপাশি এই প্যানেলের বয়সটা বাড়িয়ে ছাড়টা দিয়ে অভিজ্ঞতা কিন্তু এখানে পরিষ্কার করে দেখ, আমি যতদূর পড়েছি আমি কিন্তু দেখতে পেলাম না। শুধুমাত্র এই 2016 যারা প্যানেল বাতিল যাদের হলো তারাই অভিজ্ঞতার দাম পাবেন, অন্যরা অভিজ্ঞতার এক্সপিরিয়েন্সের জন্য নম্বর পাবেন না, এমনটা কিন্তু উল্লেখ নেই আমি যতদূর দেখলাম। অর্থাৎ অন্য শিক্ষকতার সঙ্গে যুক্ত যাদের পড়ানোর অভিজ্ঞতা আছে তারাই পাবেন এই এক্সপিরিয়েন্সের জন্য যে বাড়তি নম্বর বরাদ্দ করা হয়েছে এই প্রথম, তারাও পাবেন। কিন্তু সেইটা আবার প্রাইভেট স্কুলে পড়ালে পাবেন না সরকারি স্কুলে পড়ালে পাবেন, একটা অনেক রকমের জটিলতা সেখানেও কিন্তু পরিষ্কার করে বলা নেই। মানে এই বিজ্ঞপ্তিতে অনেক রকমের গেরো আছে, অনেক রকমের ফাঁক ফোকর আছে, সেটা তো বহু আগেই আমি বলেছি, আপনারাও বুঝতে পারছেন। কিন্তু পরীক্ষাটা নেওয়া জরুরি, কারণ অর্থের ব্যাপার আছে। ওই যে প্লাস ব্যস্ত রাখা, যুবকীদের ব্যস্ত রাখার জন্য পরীক্ষা। ফল কি হবে? ফল নিয়োগ হবে, অর্থনীতিটা বলে দিয়েছি। এবার অন্যান্য বিষয়গুলো বলি। 2023 টেটের রেজাল্ট বের করা যাচ্ছে না, তখন সেই ক্ষেত্রেও কারণ হিসেবে বলা হয়েছিল যে ওবিসি মামলা চলছে, তাই নিয়োগ টেটের রেজাল্ট বের করা যাচ্ছে না। মানে সবকিছুতেই ওবিসি মামলাটাকে দেখানো হচ্ছে, এক্ষেত্রেও দেখানো হবে, কারণ ওটার এখনো নিষ্পত্তি হয়নি, মানে সময় লাগবে, ইনভেস্টিগেশন চলছে, খুব ইন্টারেস্টিং ভাবে করা হচ্ছে। একই সময়ে এতদিন ধরে ওবিসি মামলা হলো না, খেয়াল করুন, এটা পুরো রিসেটের জন্য এটা হচ্ছে, বহু আগেই বলেছি। ঠিক এই সময় মনে হলো ওদের যে ওবিসি নিয়ে অনেক রকমের ইরেগুলারিটিস হয়েছে, ওবিসি সার্টিফিকেট নিয়ে, এটা প্ল্যানফুলি করা হয়েছে। কারণ দেখুন 2010-এর পরে সব সার্টিফিকেট, আগেকার নিয়ে নাকি কোনো সমস্যা হয়নি, 2010-এর পরে যত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলোতে নাকি গন্ডগোল আছে, সেগুলো ইনভেস্টিগেশন হবে, সেখানে নতুন নতুন নাকি সব গ্রুপ, সাব গ্রুপ, কাস্ট ইত্যাদি ইত্যাদি যোগ করা হয়েছে, করে সার্টিফিকেট দেওয়া হয়েছে, যেগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন আছে, ইত্যাদি ইত্যাদি। তার আগে নাকি সব ঠিকঠাক আছে। তা খেয়াল করে দেখুন, টিনিওরটা খেয়াল করে দেখুন, ইন্টারেস্টিং কিভাবে সেট আপ। 2010 থেকে, মানে কি মাননীয়া 2011-এ ক্ষমতায় এসছেন, অর্থাৎ মাননীয়ার আমলে যত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলো নিয়েই প্রশ্ন, সেগুলো নিয়ে তদন্ত, ইনভেস্টিগেশন সময় লাগবে, তাই নিষ্পত্তি এটা সহজে হবে না। এবার আদালত আবার কি বলছে, সাম্প্রতিক একটি পর্যবেক্ষণে দেখতে পেলাম, তারা বলছেন যে না, আপনারা নিয়োগ করতেই পারেন, আমরা তো নিয়োগ করতে বারণ করিনি। 2010-এর আগে যারা পেয়েছে যে সব ওবিসি মানে সার্টিফিকেট, তাদের তো নিয়ে কোনো সমস্যা নেই, 66টি গ্রুপ নাকি এরকম একটা রয়েছে, এক্সাক্ট আমার মনে নেই, মানে ক্ষেত্রে তাদের তো নিয়ে কোনো সমস্যা নেই। পরে 2010-এর পরে যে 100 কতগুলো জানি অ্যাড করা হয়েছে আর কি, তো সেটা নিয়ে সমস্যা, তা নিয়ে তদন্ত চলছে, সে কারণেই এইসব মামলা টামলা দায়ের হয়েছে, এটা আদালত বলছে। কিন্তু ব্যাপারটা কি এত সোজা? তাহলে কিভাবে নিয়োগ করবে, কিভাবে প্যানেল তৈরি হবে? ওইভাবে 2010-এর আগে সার্টিফিকেট, বেশ ধরে নিলাম 2010-এর আগে সার্টিফিকেট,
সেগুলোকে আলাদা করে শনাক্ত করা হলো, করে কি প্যানেল করা হলো, নিয়োগ করা হলো। তো বাকিগুলো যারা 2010-এর পরে, তো তারা পরবর্তীকালে যদি আদালত বলে যে না এইগুলোর মধ্যে এইগুলো ভ্যালিড, বা ওগুলো আদালতে অন্যরকম পর্যবেক্ষণে দেখা গেল যে না এতগুলো ভ্যালিড, তো তাদের আবার কি হবে? আর অদ্ভুত রকমের সিচুয়েশন, খিচুড়ি। এভাবে নিয়োগ করা যায়? যায় না। তাই বলে আদালত বলেই খালাস, আমরা তো নিয়োগে বাধা দিইনি, বলেই খালাস। কিন্তু বাস্তবে কি এইভাবে নিয়োগ করা সম্ভব? আপনারা একটু ভাববেন, ভেবে বুঝবেন, প্রশ্ন করবেন খেলাটা কি হচ্ছে। বল আদালত এদিকে ঠেলছে, এরা আবার ওদিকে ঠেলছে, মানে তুই আমাকে বল দিবি, আমি তোকে বল দেব। বলটা কে? ফুটবলটা কে? জনতা, জনতা, বিভিন্ন ক্ষেত্রের জনতা। এখন শিক্ষক, সরকারি কর্মচারী, তারা এখন এই ফুটবল এদিকে ঠেলছে তো ওদিকে ঠেলছে, এদিকে ঠেলছে তো ওদিকে ঠেলছে। এ একটা দিক গেল। তাহলে ওই মামলাটার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ করা সম্ভবই নয়, ঠিকঠাক নিয়োগ করা সম্ভবই নয়। মানে কেসের রাস্তা খুলে রাখা হচ্ছে। আর একটা জিনিস খেয়াল করুন, 2010-এর পরে ওবিসি সার্টিফিকেট নিয়ে গন্ডগোল এসব হয়েছে, সেটা ধরা পড়লো কখন? করোনা প্যান্ডেমিকের আবহে। মামলা দেখুন কবে কবে হয়েছে। 2010 থেকে শুরু হলো, 12-তে ধরা পড়লো না, 13-তে ধরা পড়লো না, 14-তে ধরা পড়লো না, 15-তে ধরা পড়লো না, 16-তে মামলা। ঠিক যেই সময় শিক্ষক নিয়োগ বন্ধ করার দরকার পড়লো, ছাঁটাইয়ের দরকার পড়লো, শিক্ষাক্ষেত্রে রিসেটের দরকার পড়লো, ওই যে এজেন্ডা 2030, ঠিক সেই সময় মামলাগুলো শুরু হয়ে গেল। মামলাগুলো শুরু হয়ে গেল। কেন শুরু হলো? যাতে করে নিয়োগটা বন্ধ রাখা যায়। এটা বহু আগেই আমি বলেছি, নিয়োগ যাতে বন্ধ রাখা যায়, আদালতকে দেখিয়ে, আদালতকে শিখণ্ডী করে, যাতে করে স্থায়ী পদে, সরকারি পদে, বা এখানে শিক্ষকের কথা হচ্ছে, শিক্ষক পদে নিয়োগ বন্ধ করা যায়। তার জন্যই এগুলো প্ল্যানফুলি করা হচ্ছে, আদালতকে শিখণ্ডী করে। আদালতও আর্থসামাজিক একটা যে সিস্টেম, সুপারস্ট্রাকচার, তারই একটা অঙ্গ হলো আদালত। আদালত হোলি কাউ নয়, তাদেরও কর্মচারী, তারাও মাইনে পায়, তাদেরও ফান্ডিং করা হয়, তারা ভগবান নন, তাদের বিধি মেনে চলতে হয়, তাদের উপরেও, তাদের কাছেও ফোন আসে, রায়ও প্রভাবিত হয়। প্রভুদের স্বার্থে আদালতও পরিচালিত হয়, এটা তো খুব স্বাভাবিক কথা, এটাই চলছে। আর কি, ধরুন বিচার হলো, পরীক্ষা হলো, একটা কাউন্সিলিং এর টেন্টেটিভ ডেটও দেওয়া হয়েছে, এগুলো সব পরিবর্তন হবে, বুঝতেই পারছেন। পরীক্ষা হলো, তারপর নিয়োগের তারিখ ফারিখ ওর কিচ্ছু বলেনি, ওই কাউন্সিলিং এর ওই একটা টেন্টেটিভ ডেট দিয়েছে। তারপরে কি ওবিসির গল্প আছে, আচ্ছা সে তো হলো। তারপরে আবার কেস সাজানোই আছে, বহু কেস হতে পারে। এই যে নিয়োগ পদ্ধতি, এর উপরে ভিত্তি করে বহু কেস হতে পারে। তো পরীক্ষার জন্য দেখবেন দু একটি কেস বেশ কি হয়েছিল, সেগুলোকে আদালত সেট অ্যাসাইড করে দিল, যাতে করে পরীক্ষাটা হয়। যেই নিয়োগের গল্পটা শুরু হবে, তখন দেখবেন ওই কেসগুলোকে আদালত গ্রহণ করবে, আর সেট অ্যাসাইড করবে না। তখন গ্রহণ করে বলবে হ্যাঁ এইখানে অনেক গন্ডগোল আমরা দেখতে পাচ্ছি। তখন টাকাও নেওয়া হয়ে যাবে, গিনিপিগ বানানো হয়ে যাবে। ওই যে অপেক্ষা করে যারা আছে, তারাও ভাববে না যে পরীক্ষা দিচ্ছে আশায়, সেই কাজও হয়ে যাবে, ইলেকশনটাও হয়ে যাবে। তারপরে তো প্যান্ডেমিক ট্রিটি তো ভারত সই করেছে, মোদি সই করেছে, দিদিও মানবে, কোনো সমস্যা নেই।
ডেঙ্গু ভ্যাকসিন আসছে, তারপরে খেলা দেখবেন, তখন বলবে আরে বাবা ভয়ঙ্কর ডেঙ্গু চারদিকে। আবার করোনা ব্যাকগ্রাউন্ডে আছে, এখন আবার কমছে, মানুষ ভয় পাচ্ছে না বলে। কিন্তু প্যান্ডেমিক টিটিটা যদি ওরা প্রয়োগ করে, তখন দেখবেন আপনি কি করবেন। করোনার ভয় পাবেন না, জীবাণুর ভয় পাবেন না, কিন্তু পুলিশের ভয় পাবেন, প্রশাসনের ভয় পাবেন। কোনো জমায়েত করতে পারবেন না, প্রতিবাদ মিছিল করতে পারবেন না, ধর্ণা তুলে দেবে। কি করবেন তখন? এসব বহু আগেই আমি বলেছি, এখনো খেলা কিছুই দেখেননি। তাই আপাতত ভাবেও সামাল দেওয়া হচ্ছে পরীক্ষাটা নিয়ে। এসএসসি হচ্ছে, কি আনন্দ, কি আনন্দ। অনেকে যারা এখনো মূর্খের স্বর্গে বাস করছেন, তারা খেলাটা বুঝতে পারছেন না। তাই ইলেকশনটা হতে দিন, তারপর দেখবেন পরবর্তী পর্যায়ের খেলা কাকে বলে। ডেঙ্গু ভ্যাকসিন আসছে, সবাইকেই নিতে হবে। কি করবেন? বাংলাদেশে আবার করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, দেখে নেবেন। তবে হ্যাঁ, জোর জবরদস্তি করছে না এখনো, হবে সামলে। আগে অন্যগুলো আনলক পিরিয়ডে যে কাজগুলো হোক, সেগুলো সামলে উঠুক। ডিপপুলেশনের এখনো দরকার আছে, ফার্মা লবিকে আরো চাঙ্গা করতে হবে, অনেক কাজ বাকি আছে এখনো। তবে আরেকটা বিষয় শুনে রাখুন, আমি বহু আগেই বলেছিলাম, শিক্ষাক্ষেত্রে, সরকারি শিক্ষাক্ষেত্রে রিসেট করতে গেলে অন্তত 1,00,000 শিক্ষককে বসাতে হবে, বা চুক্তিভিত্তিকে পরিণত করতে হবে, বা বসিয়ে দিতে হবে। 1,00,000, সে সংখ্যাটা এখনো কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। প্রাইমারি সেকেন্ডারি মিলিয়ে অন্তত 1,00,000। তাই বিপদ এখনো কাটেনি। ইতিমধ্যেই আপনারা জানেন 2010-এর একটি কেস, কোন এক ব্যক্তি, তিনি নাকি মানসিক অবসাদে ভুগছিলেন, তিনি নাকি 10টা প্রশ্ন তিনি আরটিআই করে দেখেছেন, তিনি নাকি ভুল নাম্বার ওটা দেওয়া হয়েছিল, ঠিকঠাক মার্কিং হয়নি, ভুল উত্তর দেওয়া হয়েছিল, মানে আমার নয়, ভুল উত্তর দেওয়া হয়েছিল। তো তাই তিনি নাকি স্বতঃপ্রণোদিত হয়ে আদালতে কিছুদিনের ঘটনা গিয়েছিলেন। তো সেটা এতদিন পরে কেন উনি বলছিলেন মানসিক অবসাদে ভুগছিলেন, হঠাৎ করে উনি উদিত হলেন কেন, প্রশ্ন করবেন না? যদিও আদালত বলছে আপাতত ওটা দেরি হয়েছে, মানে 2010-12 সালে নিয়োগ, মানে বহুদিন কেটে গেছে, তাই ওটা বাতিল করা হলো বা ডিসমিস করা হলো, এরকম বলা হচ্ছে। কিন্তু না, ওটা রেখে দেওয়া হলো বলে আমার মনে হয়। কারণ কি, ওটা কেন, আরো অনেক প্যানেল আছে, অনেক খেলা আছে। কারণ একই সঙ্গে এতগুলো প্যানেল নিয়ে ওরা সামলাতে পারবে না, আবার সামনে ইলেকশন আছে। তাই এক এক করে করবে, ধাপে ধাপে হবে। এদিকে প্রাইমারিটা চলছে, আপনারা জানেন, 32,000, এবং ওটাই যদি আরো অনেক মামলা হয়েছে, ওএমআর শিট নিয়েও মামলা হয়েছে, সব ধরলে 60,000 হয়ে যাচ্ছে। সেটা আছে, ঝুলছে। প্লাস এই যে 26,000, 2016 প্যানেল এসএসসি, সেটা ঝুলছে, সেটা নিয়ে মামলা হচ্ছে, মানে এখন ওই যে রিভিউ পিটিশন প্লাস এইসব চলছে। তো সুতরাং একসঙ্গে কতগুলো করবে? উকিলও চাই ওদের, মানে একই রকমের ধরনের উকিল, যারা মানে দালাল উকিল চাই। তো সবাই এখন ব্যস্ত আছে, তাছাড়া লোকের সন্দেহ হবে, খেপবে আরো অনেক মানুষ। তাই আপাতত ভাবে যতটা কম খেপিয়ে, ভাগ করে, ডিভাইড অ্যান্ড রুল করে দিয়ে করা যায়। তাই ইলেকশনের পরে কিন্তু আবার অন্যান্য প্যানেলগুলোকে নিয়ে কাজকর্ম শুরু হবে। মানসিক প্রস্তুতি রাখুন। যদি অলৌকিক ঘটনা ঘটে আলাদা কথা, দারুণ রকম দেখা গেল পলিসি বদলে গেল, পিপিপি মডেল চালু করতে গেলে এত এত শিক্ষকের এত মাইনে প্রাইভেট সেক্টর দেবে না, লাভজনক করবে। ক্লাস্টার হবে, শহরাঞ্চল স্কুলগুলো ক্লাস্টার হবে, সেখানে লাভজনক ভিত্তিতে ফি তৈরি হবে, ফি স্ট্রাকচার তৈরি হবে। ইংলিশ মিডিয়াম করবে ওরা, অনেক স্কুল হয়েও গেছে আপনারা জানেন, শহরাঞ্চলের প্যারালাল ইংলিশ মিডিয়াম চলছে। গ্রামের স্কুলগুলো অবশ্যই থাকবে, ভ্যাকসিন ট্যাক্সিন দিতে হবে, মগজ ধোলাই করতে হবে,
মানে যেখানে ছাত্র আছে সেখানে থাকবে, ওরা তুলে দেওয়ার ব্যাপক চেষ্টা করছে। পাশাপাশি স্কুল গ্রামের অনেক জায়গায় ছিল, জুনিয়র হাই স্কুলগুলো সব উঠে যাচ্ছে। তো সেসব জায়গাতে ওরা নতুন নিয়োগ করবে না, চুক্তিভিত্তিক নিয়োগ করবে। খোঁজ নিয়ে দেখুন কত স্কুলে মাত্র 2-3 জন টিচার নিয়ে বা একজন টিচার নিয়ে টিম করে চলছে। সেগুলো উঠে যাবে এবং বিভিন্ন রকম পলিসি তৈরি করে, বিভিন্ন রকমের পলিসি, ছুটি ছাটা বাড়ানো, মিড ডে মিলের ওপর জোর, শিক্ষাক্ষেত্রে কোনো ক্লাস হচ্ছে কিনা সে ব্যাপারে কোনো খোঁজ খবর নেই। দেখবেন যারা স্কুলে যান, পরিদর্শন করতে যান, তারা শুধু মিড ডে মিলটা দেখেন, পড়াশোনা দেখেন না। শিক্ষক শ্রেণীর একাংশের মধ্যে চরম গাফিলতি। এখন তো আবার উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক যারা, তারা মানে যারা পরীক্ষায় বসবেন তারা তো স্কুলেই যাচ্ছেন না। কি করবেন? স্বাভাবিক, তাদের তো পরীক্ষায় বসবেন, পড়াশোনা করবেন। বাড়ির লোক আশা করছে, তারাও হয়তো অনেকে আশা করছেন যে এবার আমার পরীক্ষা করে লড়ে আমি চাকরিটা পাবো এবং ঠিকঠাক করে এবার নিয়োগ হবে, এরকম আশা করছেন তারা। দোষ দেওয়া যায় না, কি করবেন? অন্য কিছু করার ক্ষমতা বা পাল্টা লড়াই করার ক্ষমতা কজনই বা আছে? তো এই সমস্ত মিলিয়ে শিক্ষা ব্যবস্থার চরম ডামাডোলে। তাই এই যে ভ্যাকান্সিটা আবার বলছে 35,000, 44,000 থেকে কমছে, দেখলাম মিডিয়াতে। আগামীতে এই যে হচ্ছে পরীক্ষা, তার নিয়োগ হতে দেখবেন কোথায় তো দেখা যাবে, আলটিমেটলি বলবেই যে নিয়োগ করব কি করে, ভ্যাকান্সিই তো নেই। আগে হ্যাঁ, নিয়োগ করব কি করে, ভ্যাকান্সিই নেই। এরকম হলে অবাক হবেন না, কারণ যেভাবে ওরা বিধি নিষেধ চালু করছে, যেভাবে ওরা স্কুলকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে, যেভাবে শিক্ষকদেরকে হেনস্থা করা হচ্ছে বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে, দু একটি বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে পুরো শিক্ষক শ্রেণীকে কলঙ্কিত করা হচ্ছে, পরিকল্পিতভাবে করা হচ্ছে, বিভিন্ন রকম অপরাধের সঙ্গে শিক্ষকদের যুক্ত করে বিভিন্ন রকম খবর করা হচ্ছে। এমনভাবে করা হচ্ছে যেন সরকারি শিক্ষক মানেই হচ্ছে দুর্নীতি পরায়ণ, ধর্ষক ইত্যাদি ইত্যাদি, প্ল্যানফুলি এটা করা হচ্ছে। তো সেই অবস্থায় দাঁড়িয়ে স্কুলগুলোতে ভর্তির প্রবণতা, যাদের একান্তই উপায় নেই, ক্ষমতা নেই, সাধ্য নেই, তারাই এখন সরকারি স্কুলে পড়ুয়াদের পাঠাচ্ছেন। তো তাদেরকে আমি বলেছি আগামীতে এমন পলিসি আনা হবে, যেটা মধ্যপ্রদেশে ইতিমধ্যেই বিল তৈরি হয়ে গেছে, যে সরকারি স্কুলে পড়লে পয়সা লাগবে, দিতে হবে, ফিস দিতে হবে। বেসরকারি স্কুলে পড়লে সরকার পয়সা দেবে, উল্টে মানে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, ইনসেন্টিভ দেওয়া হবে। এরকম স্কিমও আনা হচ্ছে, ভাবতে পারেন। তো এরকম হলে আর সরকারি শিক্ষা ব্যবস্থা কতদিন চলবে, কিভাবে চলবে? এগুলো প্রশ্ন আছে অনেক। ওদের টার্গেট 2030-এর মধ্যে খতম করে দেওয়া, পুরোটাই প্রাইভেটাইজ করে দিয়ে, বা নামমাত্র কিছু লাভজনক জায়গা সেখানে প্রাইভেট সেক্টর চলবে। অন্য জায়গায় কি, গ্রামে গঞ্জের স্কুলে কি প্রাইভেট সেক্টর লাভজনক ব্যবসা করতে পারবে না। আর সেখানেও তো এখন বেসরকারি স্কুল হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। যাদের সাধ্য তারা সেখানে আছে, যারা সেখানে ভর্তি করছে। দেখবেন গ্রামে গঞ্জে মাঠের মধ্যে বেসরকারি স্কুল হয়ে গেছে, ইংলিশ মিডিয়াম। অনেকে ঘটি বাটি বিক্রি করে স্বপ্ন কিনতে যাচ্ছে সেখানে। তো এই অবস্থাতে দাঁড়িয়ে সরকারি স্কুলগুলোকে যদি বেসরকারি করা হয়, সেটা কতদিন কোথায় চলবে? আগেই তো স্কুল হয়ে গেছে। পাশাপাশি সব স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং সেরকম নয় যে সেটা বেসরকারি মালিক গ্রহণ করে নেবে। হ্যাঁ, জায়গাটার একটা, যেসব জায়গা ভালো প্রাইম প্রপার্টি, সেগুলো তো বেচে দেবে সরকার অবশ্যই। ইতিমধ্যেই দেখবেন অনেক স্কুল ওরা বেচে দিচ্ছে বিভিন্ন কায়দায়, পড়ুয়া টড়ুয়া করে। গোডাউন হবে, আদানি টাইপের লোকজন তারা তাদের ফড়েদের দিয়ে কিনবে বিল্ডিং জায়গা, এগুলো বিভিন্ন কাজে, গোডাউন তৈরির কাজে, আমাজনের গোডাউন, ফ্লিপকার্টের গোডাউন, আদানির গোডাউন, এগুলো বিভিন্ন কাজে স্কুলগুলোকে লাগানো হবে। এগুলো তো বহু আগেকারই ছক। কিন্তু সেটা যা সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল। তারা ভাবছে রাজনৈতিক দলই এগুলো করছে। অবশ্যই রাজনৈতিক দল তো মুখ একটা, তারাই তো করছে, কিন্তু রাজনৈতিক দল কাদের দ্বারা পরিচালিত হচ্ছে সেটা লোকে দেখতে পাচ্ছে না।
ওই একই রকম ভাবে দেখবেন উত্তরপ্রদেশে 2024 সালে 69,000 শিক্ষক নিয়োগ হয়নি, প্যানেলটাই বাতিল করে দিয়েছে। কেন? ওবিসি মানা হয়নি, ওবিসি নাকি রিজার্ভেশনের নিয়ে গন্ডগোল ছিল, ঠিকঠাক মানা হয়নি। খেয়াল করছেন তো ওরা কেন এগুলো করে রেখেছে? ওরাই করে রেখেছে ওবিসি এসটি মুক্ত মুখ করে, ডিভাইডার রুল করে মানুষকে, ভারতীয় জনতাকে শততা বিভক্ত করে গেছেন আম্বেদকরের নাম করে। আম্বেদকর তো শিখণ্ডী ছিলেন, আম্বেদকর বলেই ছিলেন আই ওয়াজ ডিকটেটেড বাই নেহেরু। সংবিধান যেমন নেহেরু বলেছেন আমি লিখেছি। তিনি পরবর্তীকালে রাজ্যসভায় দাঁড়িয়ে সংবিধান পড়াতে চেয়েছিলেন পর্যন্ত। তো নেহেরুকে কারা বলেছিল সংবিধান কিরকম হবে বুঝতেই পারছেন কারা বলেছিল। নেহেরু কাদের দালাল ছিল, সুভাষ সেটা ধরতে পেরেছিলেন, সেই ব্রিটিশ অর্থাৎ জায়নিস্ট শক্তি। তাহলে এই ডিভাইড অ্যান্ড রুলটা করার জন্য এসসি এসটি ওবিসি এগুলো চালু করা, ওবিসি আর পরে চালু করা হলো, আরো ডিভাইড করা হলো বিন্দেশ্বরী মন্ডল কমিশনের মাধ্যমে। জানেন সেটা জনগণ সর্বদা বিভক্ত, সবাই নিজের নিজের স্বার্থ দেখে, ওরা সেটা বোঝে। আমরা এক হতে পারি না সার্বিকভাবে, সার্বিক মঙ্গলের জন্য আমরা কখনো এক হতে পারি না, পারবও না। আর তাই এইটাকেই ওরা করেছিল এবং এটাকেই ওরা এখন কাজে লাগাচ্ছে। ওবিসি গরমিল হচ্ছে, মামলা চলছে আমাদের রাজ্যে। তাই বলছি আশা করবেন না। পরীক্ষা দিচ্ছেন ঠিক আছে, দিতেই পারেন, কি করবেন, কিন্তু পাশাপাশি অন্যান্য অপশন এক্সপ্লোর করুন। কি জীবিকা নেওয়া যায়, স্কিল হোক, নন স্কিলড হোক, সেমি স্কিলড হোক, যেটা আপনি পারেন। জীবিকা বাছার ক্ষেত্রে লজ্জা করবেন না, লজ্জা করবেন না, স্ট্যাটাস নিয়ে ভাববেন না। আপনি তো উপার্জন করছেন সৎ পথে, লোকে কি বললো, লোকে আপনাকে খাওয়াবে না। এক্সপ্লোর করুন, দোকান হতে পারে, চায়ের দোকান হতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে। আর নইলে মারমুখী আন্দোলন করুন, পারছেন না তো, মেনে দিচ্ছেন সব। You are accepting your dismissal without any termination letter, without any departmental inquiry. There is nothing. কিচ্ছু নেই, আপনি মেনে নিচ্ছেন। তার মানে আপনি মারমুখী আন্দোলন করতে পারছেন না। তাহলে কি করবেন? তাহলে অন্তত বিকল্প বেঁচে থাকার পদ্ধতি আবিষ্কার করবেন, জীবিকা আবিষ্কার করবেন, কি করা যায় ভাববেন। হয় ওদিকে যাবেন না ওইদিকে যাবেন, ঝুলে থাকবেন, সময় নষ্ট করবেন। যারা আশায় আশায় থাকবেন এসএসসি, ঠিক আছে পরীক্ষা দিচ্ছেন দিন, সে পরীক্ষা অশ্বডিম্ব প্রসব করবে বহু আগেই বলেছে। বড়জোর ওই কন্ট্রাকচুয়াল বেসিসে কিছু নিয়োগ হতে পারে, এর মধ্যে আবার নতুন আইন, নতুন বিল আনবে, আদালতকে সামনে রেখেই আনা হবে। সরকারের টাকা পয়সা নেই দিয়ে দেওয়ার, আবার নিয়োগ করবে। লক্ষ্মীর ভান্ডারের ভাতা সমস্যা নেই, চলছে, কিন্তু ওই যে এই ভাতা বন্ধ হলো কেন? ওই যে সিডি মানেই তো দুর্নীতি পরায়ণ, সুদ সহ টাকা ফেরত দেওয়ার কথা, সেটা দিচ্ছে না। নেবে কোথা থেকে? কোনো গ্রাউন্ডই নেই। খেয়াল করে দেখুন আদালতের যে রায়, হাইকোর্টের রায়কে মোরাললেস বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, কিন্তু সেই রায়টাকে তো যদি সত্যিকারের ডিগ্রি হতো, এটা তো ডিগ্রি নয়, এটা ভার্ডিক্ট, পর্যবেক্ষণ মাত্র, তাহলে পুরোটাই অ্যাপ্লাই হতো। পুরোটা অ্যাপ্লাই হয়েছে? কোথায় কি অ্যাপ্লাই হলো? সুবিধে রাজ্য সরকারের যেগুলো সুবিধে, আদালত সেগুলো হ্যাঁ করে দিচ্ছে। সরকারের টাকা বেঁচে যাচ্ছে, সেই টাকা কোথায় যাচ্ছে গভীরে গেলেই বুঝতে পারবেন টাকা কোথায় যাচ্ছে। মাইনের টাকাগুলো অ্যালটমেন্ট বন্ধ হয়েছে। কিভাবে বন্ধ হবে? যেখানে কোনো টার্মিনেশন লেটার নেই, কি করে স্যালারি খাতের অ্যালটমেন্ট বন্ধ হবে? কি করে? ওটা চালু আছে, খোঁজ নিয়ে দেখুন, যেখানে যাওয়া সেখানে যাচ্ছে। এবার একটা অপ্রিয় সত্যের কথা বলে আজকের লাইভ শেষ করব। সরকারি চাকরির ব্যাপারটা ওরাই তৈরি করেছিল, শিক্ষকরা ওরাই তৈরি করেছিল। প্রথমত দেখুন, শিক্ষক আদিতে যদি আপনারা দেখেন, সমাজের যারা শিক্ষক, মানে ব্যাপক অর্থে, পেশার কথা বলছি না, এটা কিন্তু পেশা ছিল না।
শিক্ষক কি? যারা শিক্ষা দেয়। শিক্ষা মানে কি সিলেবাস? না, শিক্ষা মানে হলো জীবন জগৎ সমাজ সম্পর্কে একটা সামগ্রিক ধারণা। এডুকেশনের একটা অসাধারণ ডেফিনেশন দিয়েছেন বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। তো স্বামী বিবেকানন্দ নন, এরকম বড় পৃথিবীর বিভিন্ন মনীষী তারা তাদের যে বীক্ষণ রেখেছেন শিক্ষার ডেফিনেশন হিসেবে, এডুকেশনের ডেফিনেশন হিসেবে, তার সঙ্গে বিবেকানন্দের যে ভাষ্য তাতে সেটা না মেলার কারণ নেই, সেটা মেলে একই রকম প্রায়। সেটাই শিক্ষা, সেটাই হচ্ছে যার মধ্যে উইজডম থাকে, যার মধ্যে অবজারভেশন থাকে, বিশ্লেষণ থাকে, এমনকি অনেক কিছু মিলিয়েই শিক্ষা। সেটা কিন্তু এডুকেশন বলতে আমরা যা বুঝি তা নয়। এডুকেশন শব্দটা যখন এলো তার একটা সিলেবাস তৈরি হলো, এবং এই সিলেবাসটা কাদের স্বার্থে হলো? শাসক শ্রেণীর স্বার্থে হলো। যেমন ধরুন গ্লোবাল ওয়ার্মিং এর বাস্তবে কোনো ভিত্তিই নেই, বিজ্ঞানই নেই, ওটা একটা পলিসি। কিন্তু সেই স্কুলে স্কুলে দেখুন সিলেবাসের মধ্যে গ্লোবাল ওয়ার্মিং ঢুকে গেছে। কত ভয়ানক গ্লোবাল ওয়ার্মিং! কেন? মগজ ধোলায়। অর্থাৎ যখনই শাসকের উদ্ভব হলো, যত শক্তিশালী শাসক হলো, তত সিলেবাস সংঘবদ্ধ হলো এবং উদ্দেশ্যপূর্ণ হলো। রাজারাও তাদের মতো করে শিক্ষা ব্যবস্থা তৈরি করেছেন যাতে করে রাজার বিরুদ্ধে বিদ্রোহটা কম হয়। এটা বাস্তব ঘটনা। তো এবারে সেটা কি হলো? সেই সময় তবুও সুযোগ ছিল, কারণ রাজার কর্তৃত্ব টোটাল কন্ট্রোলের মতো, ডিজিটাল কন্ট্রোলের মতো সবার ঘরে ঘরে বসে সার্ভেলেন্স করা যায় না, সম্ভব ছিল না। কিন্তু এখন সেটা সম্ভব। আপনার প্রতিটি মুভমেন্টকে সার্ভেলেন্সের আন্ডারে রাখা সম্ভব। তো এই কারণে সিলেবাস তৈরি হলো, এবং শিক্ষক এবং সরকারও এই কারণেই তৈরি হলো, এই বড় পুঁজিপতি শ্রেণী বলুন, জায়নের শক্তি বলুন, তাদের নীতি রূপায়ণ করার জন্য। এই কারণে সরকারি চাকরির সৃষ্টি হলো। এবার গভীরে ভাবো, এই সরকারি চাকরিতে যে মাইনেটা দেওয়া হয় সেটা কি বাজারের যে মাইনে, মানে যেভাবে বাজার দর নির্ধারিত হয় হওয়ার কথা পরিশ্রমের, সেভাবে হয়? না, হয় না। হয় না। কেন হবে না? কেন হয় না? আপনি গভীরে ভাবলে বুঝতে পারবেন। এটা একটা ইনফ্লেটেড স্যালারি, অর্থাৎ সমাজের মধ্যে ডিভিশন তৈরি করার জন্য, একটা সুবিধাভোগী শ্রেণী রাজকর্মচারী তৈরি করার জন্য এটা করা হয়েছে। রাজাদের যেমন রাজকর্মচারী ছিল, তাদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হতো এবং তারা রাজ অনুগ্রহ ভোগ করত, এবং প্রজাদের শোষণ করার হাতিয়ার হিসেবে রাজকর্মীদের ব্যবহার করা হতো। তারা রাজার বশংবদ ছিল এবং রাজার আদেশ অক্ষরে অক্ষরে পালন করত। তার বিনিময়ে তারা সুবিধে পেত, ভোগ করতে পারত। রাজ কর্মচারী বলে পোশাক টাশাক পরতো, ব্যাজ ছিল বিভিন্ন রকমের। ব্যাজ কি নতুন? মোটেই নয়। বিভিন্ন রকম রাজকর্মচারী পোশাক ছিল, দেখবেন দারুণ সব পোশাক, ঝকঝক করতো আর কি। কোটাল, মন্ত্রী, তার নিচে বিভিন্ন রকমের তাদের দপ্তর, নায়েব, জমিদারের ক্ষেত্রে নায়েব, গোমস্তা, যাই হোক। তাদের যে স্যালারি বা তাদের যে সুবিধা দেওয়া হতো সেটাও বাজার দর অনুসারে নির্ধারিত নয়। কি ব্যাপারটা ক্লিয়ার হলো না? ধরুন আপনি আলু কিনতে চান, বা পটল কিনতে চান, বা যে কোনো একটা সবজি কিনতে যান, দেখবেন মোটামুটি ভাবে আপনি আশপাশের বাজার খোঁজ করুন, দূরে যান, মোটামুটি ভাবে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু দাম একই। আকাশ পাতাল ফারাক হয় না। কেন? ওটা বাজার দর। যখন দেখবেন প্রচুর এলো বাজারে, আমদানি হলো, আমের ক্ষেত্রে দেখবেন কোনো বছর আমের দাম, এবার যখন আমের দাম অনেকটা নেমেছে, কারণ আমের আমদানিটা বেশি, চাহিদা এবং যোগানের একটা সম্পর্ক থাকে, তার উপরে ভিত্তি করে বাজার দর নির্ধারিত হয়। এবং অনেক ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে সরকারি একটা ব্যাপারও থাকে, তারাও কন্ট্রোল করে যে এর কমে যাওয়া যাবে না বা ইত্যাদি, সেটা অন্য কথা, কিন্তু নর্মালি এটা হয়। চাকরির বাজারের ক্ষেত্রেও দেখবেন, ধরুন ডাটা এন্ট্রি অপারেটর, বা ধরুন এই যে এন্ট্রি লেভেল যারা ইঞ্জিনিয়ারের চাকরি টাকরি করছে, বেরোচ্ছে তারা, তাদেরও দেখবেন একটা স্যালারির মোটামুটি একটা একই রকম একটা স্ল্যাব আছে। আকাশ পাতাল পার্থক্য নয়, নেই, কিন্তু একটা স্ল্যাব আছে, এবং সেটা একটা বাজার দর। কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে বা শিক্ষকতার ক্ষেত্রে দেখুন,
সেই ব্যক্তিটি যদি বেসরকারি ক্ষেত্রে যায় তার কিন্তু অত স্যালারি হবে না, কিন্তু সরকারি ক্ষেত্রে তার স্যালারি হচ্ছে বেশি। এটা কি হিসেবে হচ্ছে? একজন বেসরকারি স্কুলের শিক্ষক তিনি যতটা মাইনে পান, সরকারি স্কুলের শিক্ষক বেশি মাইনে পান, অনেক বেশি মাইনে পান। আমি সাধারণ সরকারি বেসরকারি স্কুলের কথাই বলছি, নর্মাল যেটা ট্রেন্ড। কেন পান? এটা হাতি ঘোড়া হয়ে, ওখানে গেলে তিনি হাতি ঘোড়া হয়ে যাচ্ছেন, বড় সড়ো ব্যাপার। এখানে ইঁদুর বেড়াল একই ব্যক্তি তো। সেখানে কি স্কিলটা বেড়ে যাচ্ছে? তার যোগ্যতা কি বেড়ে যাচ্ছে? তার না। তাহলে কেন হচ্ছে? এটা পলিসি, সরকারি চাকরিকে লোভনীয় করার একটা পলিসি, যাতে করে আপনি সরকারের কথা শোনেন এবং সরকারের আদেশ বিনা বাক্যে মেনে নেন। এত মাইনে পাচ্ছি, প্রতিবাদ না করেন, বিদ্রোহ না করেন। সেই কারণে ওটা তৈরি করেছিল। তাই বাজারের সঙ্গে কিন্তু সম্পর্ক নেই। আর সম্পর্ক নেই বলেই এই স্কিলের কিন্তু সেভাবে কোনো ভ্যালু নেই। ভ্যালুটা ওরা তৈরি করেছিল ওদের সিলেবাসের মাধ্যমে, ওদের একাডেমির মাধ্যমে। এটা কৃত্রিম ভ্যালু, ন্যাচারাল ভ্যালু নয়। তার স্যালারিটাও ইনফ্লেটেড, বাড়ানো স্যালারি, খুশি করার জন্য, যাতে করে তাবেদার হয়। কেন? খুব সিম্পল ব্যাপার। ধরুন একজন ইলেকট্রিশিয়ান প্রমোটারের অধীনে কাজ করে, দেখবেন অনেক প্রমোটার দেখবেন ফ্ল্যাট বানাচ্ছে বিভিন্ন জায়গায়, তাদের ইলেকট্রিশিয়ান থাকে, তাদের প্লাম্বার থাকে, কারণ ফ্ল্যাটে জলের লাইন করতে হয়, ইলেকট্রিক্যাল লাইন করতে হয়, তাই তো? ওরকম অনেক লেবারার, অনেক লোক, স্কিল্ড, সেমি স্কিল্ড লাগে কখনো কোনো। তো যারা ইলেকট্রিশিয়ান মানে ফ্ল্যাটের ওয়ারিং করেন বা প্লাম্বিং করেন, তারা তো অবশ্যই স্কিল্ড হবেন। এবার কোনো একজন, তারা তাহলে প্রমোটারের অধীনেই চাকরি করছেন, তো প্রমোটারের অধীনেই চাকরি করছেন, হয়তো দেখা গেল মাসে তিনি 20,000 টাকা, 25,000 টাকা বা 30,000 টাকা পান সেই ইলেকট্রিশিয়ান। এবার কোনো কারণে প্রমোটারের সঙ্গে তার গন্ডগোল হলো, প্রমোটার তাকে ছাড়িয়ে দিলেন চাকরি থেকে, বলে দরকার নেই, আসতে হবে না। বা দরকার হলে সেও মেজাজ দেখিয়ে চলে যেতে পারে, যে দরকার নেই, আপনার আন্ডারে কাজ করবো না। সেই লোকটি কি ভাতার দরকার হবে? সে কি না খেয়ে মরবে? না। কেন? তার স্কিল আছে, বাজারে তার ভ্যালু আছে। অর্থাৎ সেই ইলেকট্রিশিয়ানটি যদি মনে করে যে না, আমি প্রমোটারের আন্ডারে কাজ করব না, বা আমি অন্য প্রমোটারের আন্ডারে চলে যাব, সে একই উপার্জন করবে। বা সে যদি মনে করে আমি একা স্বাধীনভাবে ইলেকট্রিশিয়ানের কাজ করব, বাড়ি বাড়ি গিয়ে কাজ করব, সে কিন্তু একটা সময় পরে, তার তো অলরেডি কিছু হোল্ড থাকে, যোগাযোগ থাকে, সে কিন্তু ওই মাইনেটা পেতে পারে, বা তার দ্বিগুণও ইনকাম করতে পারে। এরকম বহু ইলেকট্রিশিয়ানকে আমি জানি। তারা ইলেকট্রিশিয়ান এই কাজটা করেই তারা দুখানা এনফিল্ড নিয়ে ঘোরে, একটা লং এ যায়, একটা শর্টে যায়। আমার সঙ্গে আলাপ আছে, কি করে পারে? তারা স্বাধীনভাবে বিভিন্ন ফ্ল্যাটে টোটাল বরাত নেয়, প্রমোটারের অধীনে না থেকেও পারে তারা। এতটাই তাদের অভিজ্ঞতা হয়ে গেছে বা সংযোগ হয়ে গেছে। তাহলে তার স্কিল আছে বাজারে, এবং এই স্কিলটা আর্টিফিশিয়াল নয়। মানে সরকারি পলিসি বানিয়ে শিক্ষকদের মাইনে এত দিতে হবে, সিসিএল দিতে হবে, মাথায় তুলে রাখতে হবে, এরম ব্যাপার নয়। মানুষ বাড়িতে থাকে ভাই, বাড়িতে থাকতে গেলে বিদ্যুৎ লাগে, ওটা বেসিক, অপরিহার্য, তার জন্য ওয়ারিং লাগে। এটা পলিসির এই যে স্কিলটা, এটা কিন্তু সরাসরি সরকারি পলিসি যেটা কৃত্রিমভাবে মাইনে বাড়াতে সাহায্য করে, তেমন বিষয়ের সঙ্গে রিলেটেড নয়। এটা একটা বাজার দর, ইন্ডিপেন্ডেন্ট বাজার দর আছে, তাই তো? তাই সে পারে। একই রকম ভাবে যত স্কিল্ড পিপল আছে, যারা কোনো মালিকের অধীনে কাজ করছে বা কোনো সরকারের অধীনে কাজ করছে, বা কিছু স্কিল্ড পিপল যেটা সরকারি পলিসির ওপর নির্ভর, মানে কৃত্রিম ইনফ্লেটেড স্যালারি যেখানে থাকছে না, সেই ক্ষেত্রেও তিনি কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, তার যদি স্কিল থাকে। এবার আসলে শিক্ষকের ক্ষেত্রে দেখুন, আমি একটা উদাহরণ দিলাম, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে উদাহরণ দিলাম, প্রমোটার মালিক। এবার শিক্ষকের ক্ষেত্রে দেখুন, তাহলেই বুঝতে পারবেন সেটা কতটা ইনফ্লেটেড এবং কৃত্রিম। ধরুন একজন ইংরেজির শিক্ষক, তিনি
তার চাকরি চলে গেল, বুঝতেই পারছেন কেন মানে কোনো একটা কারণে চলে গেল, মানে সরকার তাকে ছাঁটাই করলো, বেআইনিভাবেই ছাঁটাই করলো, কোনো গ্রাউন্ড ছাঁটাই করলো। এবার তিনি কিন্তু তার সাবজেক্টটার যেহেতু একটা বাজার দর আছে, এটাও কিন্তু এখনকার সরাসরি পলিসি নয়, কিন্তু কলোনিয়াল হ্যাংওভার এটা চলে আসছে এবং এটা থাকবে আগামীতে। তিনি কিন্তু টিউশন করে হোক, ইংরেজি ল্যাঙ্গুয়েজ স্কিল শিখিয়ে হোক উপার্জন করার ক্ষমতা রাখেন। যদি তাও না থাকে তাহলে বুঝতে হবে তিনি ওই পরীক্ষাটা দিয়ে কোনো রকম করে চাকরিটা পেয়েছিলেন। কারণ এই যে সাবজেক্টটা তার কিন্তু এখনো বাজার দর আছে, ইলেকট্রিশিয়ানের মতো বাজার দর আছে, এবং তিনি সেটাকে করে খেতে পারেন। ওই মাইনে না পেলেও কাছাকাছি পারেন। আর যদি সত্যিকারের স্কিল থাকে ওই বিষয়ে, তিনি ওই মাইনের চাইতে বেশি উপার্জন করতে পারেন। আর যদি একদমই না পারেন তাহলে বুঝতে হবে তিনি সত্যিকারের অযোগ্য শিক্ষক, একেবারেই অযোগ্য। কারণ তিনি ইংরেজিটা তার বিষয়ে তিনি সরকার থেকে 40,000 টাকা মাইনে পেতেন, 50,000 টাকা মাইনে পেতেন, কিন্তু বাস্তব লেভেলে, গ্রাউন্ড লেভেলে তিনি তার এই স্কিলটাকে ব্যবহার, যেটা বাজার দর এখনো আছে, স্কিলটাকে ব্যবহার করে উপার্জন করার ক্ষমতা তার নেই। তার মানে তার স্কিলটা আসলে নেই, ওটা সরকারি পলিসির বদলে তিনি পলিসির কারণে তিনি মাইনেটা পাচ্ছিলেন। তার স্পিকিং স্কিল, রাইটিং স্কিল, প্রেজেন্টেশন স্কিল কিছু নেই সে অর্থে, নইলে তিনি বাজার থাকা সত্ত্বেও করে খেতে পারবেন না, এমনটা হতে পারে না। ক্লিয়ার? এবার দেখুন, ইতিহাসের শিক্ষক, ইতিহাস কজন পড়বে? ইতিহাস, ভূগোল এগুলো তো এই নতুন বিশ্ব ব্যবস্থায় শেষ, আমি বহু আগেই বলেছি। ইংরেজিটা থাকবে, কর্পোরেট বেঁচে আছে বলে, অনেক ভাষাভাষীর দেশ বলে, ব্যবসার কারণে কাস্টমার কনভিন্স করতে হয় বলে, কাস্টমার কেয়ার আছে বলে ইংরেজিটা বেঁচে থাকবে, দরকার আছে। ইংরেজি সাহিত্য দরকার নেই, শেক্সপিয়ার, শেলি ওসব চলবে না, ও দরকার নেই, ও চলে যাবে, শেষ। কিন্তু ইংরেজি ভাষা হিসেবে, ল্যাঙ্গুয়েজ স্কিল হিসেবে, সফট স্কিল হিসেবে অন্তত বেঁচে থাকবে, আরো অনন্তকালই বেঁচে থাকবে বলা যেতে পারে। কিন্তু ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, ফিলসফি, এই যে বিভিন্ন সাবজেক্ট, এমনকি আরো লাইনে আছে, সেগুলো কি হবে? সেগুলোতে এত মাইনে দেওয়া হতো কেন শিক্ষকদের এতদিন? সেগুলো তো বাজার দরই নেই, তারা কি করবেন? তাহলে তাদের যে স্যালারিটা পুরোটাই ইনফ্লেটেড পলিসির ফলে হয়েছে। তারা পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে, পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছেন, তারপরে তারা মাসে মাসে 40, 50, 60,000 টাকা মাইনে পান, বাস্তব। কিন্তু এটা কেন পান? যোগ্যতার ভিত্তিতে পান, মানে তার স্কিলের ভিত্তিতে পান, যে স্কিলটা কি এখনো মূল্য আছে? এই প্রশ্ন করুন, উত্তর পাবেন, দেখবেন না। কারণ তিনি যে মাইনেটা পান সেটা পলিসির কারণে পান, সরকারি পলিসির কারণে পান। ওই ইতিহাসের শিক্ষককে তিনি বলুন, তিনি 50,000 টাকা মাইনে পান, যারা বেশ কয়েক বছর চাকরি হয়ে গেছে, তিনি ওই 50,000 টাকা তাকে টিউশন করে উপার্জন করতে বলুন। সেখানেও তো পড়াশোনা, আপনি তো পড়িয়েই উপার্জন করবেন, সেখানে তো ডাইরেক্টলি আপনি স্টুডেন্টদের কাছ থেকে বা অভিভাবকদের কাছ থেকে অর্থ নেবেন। আপনি 50,000 টাকা উপার্জন করতে পারবেন? যদি পারেন, আগে পারতেন, ইতিহাসের বাজার ছিল, হয়তো স্কুল সার্ভিস ছিল, তখন ইতিহাস পড়তো, অনেকে পড়তো। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আপনার যতই ইতিহাস আপনি জানুন না কেন, যতই আপনি দক্ষতা আপনার থাক না কেন, আপনি কিন্তু ওই সাবজেক্ট পড়িয়ে ইংরেজি শিক্ষকের যতটা সম্ভাবনা আছে উপার্জন করার, বর্তমানে দাঁড়িয়ে আপনি কিন্তু পারবেন না। কেন? ওই স্কিলটা আউটডেটেড হয়ে গেছে, মানে ওই নলেজটা পুরো আর দরকার নেই। ফিলসফির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বোঝাতে পেরেছি? তাই শিক্ষকদের বা সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও বলবো, তাহলে আপনি কি করে বুঝবেন আপনার যে স্যালারিটা সেটা বাস্তবসম্মত কিনা, না পলিসির ফসল? এইভাবে বুঝবেন। আপনি সেই চাকরিটা বাদ দিচ্ছেন, আপনি কোনো অধীনে চাকরি
করছেন না, করছেন না, সরকারি চাকরি বাদ দিয়ে দিন, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট ভাবুন। এই যে পৃথিবীটা পড়ে আছে, জগৎটা পড়ে আছে আপনার সামনে, সেখানে দাঁড়িয়ে আপনি কারো অধীনে না থেকে কতটা উপার্জন করতে পারেন, যেটা পারেন সেটাই আপনার উপার্জন। কিন্তু সমস্যা এখানেও একটা আছে, কি বলুন তো, আপনি যাতে করে সংযুক্তির মাধ্যমেও সৎ পথেও উপার্জন করতে ঠিকঠাক না পারেন, তার জন্য ওরা অনেক রকম পলিসি, গ্লোবাল ওয়ার্মিং, ফসিল ফুয়েলের ব্যাপার, বিভিন্ন রকমের কায়দা কৌশল নিয়ে আসছে যাতে করে আপনি ভাতাজীবী হয়ে যান। এবং স্বনির্ভরতাও ওরা ডিসকারেজ করছে কর্পোরেটকে ধোঁয়া দেওয়ার জন্য, মানে সুবিধে দিয়ে মনোপলি তৈরি করার জন্য এটা করছে। তাই সেই অর্থে সেই সুযোগটাও এখনো পর্যন্ত কিন্তু অল্প বিস্তর আছে, যেখানে আপনি সংযুক্তিতে আসতে পারেন। আগামী 5, 7 বা 10 বছর পরে কিন্তু তাও থাকবে না। তাই এইটাই কিন্তু উপযুক্ত সময়, অলরেডি দেরি হয়ে গেছে। তাই এই অহমিকা থেকে বেরিয়ে আসুন যে আপনারা দারুণ যোগ্য, আপনার মাস্টার ডিগ্রি আছে, বিএ আছে, মানে এমএড আছে, বিএড আছে, পিএইচডি আছে, এগুলো কিন্তু আর ভ্যালু নেই। স্কিলের ভ্যালু আছে নতুন বিশ্ব ব্যবস্থায়। স্কিলগুলো আমি এটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, সেই স্কিলগুলোকে আপনি অর্জন করার চেষ্টা করুন বা থাকলে কাজে লাগানোর চেষ্টা করুন। একাডেমিয়া কিন্তু শেষ, এখন সব স্কিল ইউনিভার্সিটি হবে। সেটা হেলথ হতে পারে, যেগুলো চলবে বাজারে, বহুবার বলেছি। খাদ্য, বস্ত্র, বাসস্থানের উপর শিক্ষা, যে শিক্ষা ওদের দরকার, এবং হেলথ, এইগুলোর উপর রিলেট করে কিন্তু এখন জীবিকাগুলো হবে, এবং এআই ভিত্তিক, রোবোটিক্স ভিত্তিক, টপ লেভেলে ফিট করার জন্য। তাই এই সরকারি চাকরির পেছনে সময় নষ্ট না করে এইগুলো নিয়ে ভাবুন, আগামীতে উপকৃত হবেন এবং সন্তান সন্ততিকে সেইভাবে তৈরি করুন। আর লজ্জা করবেন না। আর একটা কথা খুব ফ্র্যাঙ্কলি বলি, যেটা আমার রিয়ালাইজেশন, সিংহভাগ শিক্ষক বা সরকারি এখানে শিক্ষকদের যেহেতু কথা হচ্ছে, তারা শিক্ষকতার পেশাতে আসতে চান লোভনীয় বলে। সমাজের মানুষকে তেনা শিক্ষিত করবেন, সমাজকে আলো দেবেন, মানুষকে সচেতন করবেন, মানব সম্পদ উন্নয়ন করবেন, এই রকম ইন্টারভিউতে তারা বলতে হয়, সেটাই নিয়ম, বলতে হয়। কিন্তু আসলে তারা আসেন এই কম পরিশ্রম করে, মানে আগেকার কথা, এখন তো সেই সুযোগও নেই, নিয়োগই হবে না, মানে এতদিন যারা এসেছেন তাদের সিংহভাগই কম পরিশ্রমে, ছুটি ছাটা বেশি, ভালো মাইনে, এই কারণেই শিক্ষকতার চাকরিটা বেছে নিয়েছেন, তার জন্য খেটেছেন। দিস ইজ রিয়ালিটি। আমাকে যা খুশি বলতে পারেন, এটা আমার রিয়ালাইজেশন, এবং আমি অবস্থান থেকে সরবো না, সিংহভাগের কথা বলেছি। কারণ যখন শিক্ষকদের মাইনে হতো না, আমার মাতামহ শিক্ষক ছিলেন, প্রাথমিক শিক্ষক, তাকে দেখেছি, মাইনে হতো না, 2 মাস 3 মাস 6 মাস পরে মাইনে ঢুকতো, এমন একটা পরিস্থিতি। এসএসসি বা গল্প ছিল না, অনেক পরে এসএসসি এসেছে, সেই সময়ের কথা বলছি। তখন শিক্ষক হওয়ার জন্য, একদমই তাই, আমি এটাই বলছি, শিক্ষক হওয়ার জন্য এত মানুষের আগ্রহ থাকতো, তখন শিক্ষকদের লোকে সম্মান করতে হয়তো, কিন্তু মনে মনে ধুর, তো হাঁড়িই চড়ে না, সম্মানটা ছিল, কিন্তু ওই সম্মানটা ছিল, স্ট্যাটাসটা ছিল না, বাড়ি টাড়ি ছিল না, গাড়ি তো দূরের কথা। তো সেই সময় কিন্তু শিক্ষক হওয়ার জন্য এত লক্ষ লক্ষ মানুষ প্রার্থীর প্রতিযোগিতা ছিল না। কেন ছিল না? ওই কারণে ছিল না, লোভনীয় ছিল না বলে। হ্যাঁ, এটাই বাস্তব। কিন্তু এবার সময় হয়েছে, এবার এই প্রলোভনের জগৎ থেকে বেরিয়ে আসুন, কারণ ওটা ইউটোপিয়া ওরা তৈরি করেছিল। ইউটোপিয়া বলবো না, বেলুন ওরা তৈরি করেছিল, ইটস এ পলিসি বেলুন। সেই পলিসি বেলুনটা ওরাই তৈরি করেছিল, ওরাই ফাটিয়ে দিয়েছে। তাই ওই ক্ষেত্রে
ইনফ্লেটেড স্যালারি, আপনি শুধু পরীক্ষায় পাশ করলেন, একটু লিখলেন, জিকে টিকে জিআইটিআই করলেন, দিনরাত পড়ে 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা পড়ে আপনি শুধু পরীক্ষাতে গিয়ে একেবারে দান মেরে তুই এলেন, তারপরে গোটা জীবন বসে খেলেন। সবাই নন, মানে অনেকেই। সরকারি ক্ষেত্রে তো আপনারা জানেন অনেক অভিযোগ, এমনি এমনি তো হয়নি। অনেক কর্মচারী তো ছিলেন যারা ফাঁকিবাজ, অস্বীকার করে তো লাভ নেই। এই কারণেই তো মানুষ বলতে বাধ্য হয়েছে বেসরকারি হলে পরিষেবা ভালো হয়। ওরাই বলিয়েছে, ওরাই তৈরি করেছে, ওরাই সুযোগ দিয়েছে, ওরাই নিয়োগ করেছে, ওরাই বাজ হওয়ার সুযোগ দিয়েছে। কারণ ওরা যখন বুঝেছে এবার তুলে দিতে হবে, যত খুশি ফাঁকি মারো, তুলে দিতে সুবিধা হবে, এই করেছে। সেই পলিসি এখন শেষ। তাই এবার স্কিলের ওপরে ভাবুন, লড়াইয়ের কথা ভাবুন, টিকে থাকার লড়াই। আর প্যান্ডেমিক ট্রিটি হলে অবশ্যই যখন জোর করে আবার ভ্যাকসিনটা গুঁজবে বিভিন্ন কায়দায়, তখনও যাতে করে অন্তত প্রতিরোধ করতে পারেন সেটা ভাবুন। কারণ স্বাস্থ্যই সম্পদ। যদি আপনি সুস্থ না থাকেন, যদি আপনি ফার্মা কোম্পানির ফাঁদে পড়ে ভ্যাকসিনের পর ভ্যাকসিন নিতে থাকেন, তাহলে আপনি চাকরির কথা বাদ দিন, আপনি সাধারণ কাজকর্মই করতে পারবেন না জীবনে। অসুস্থ হয়ে যাবেন। ফার্মা কোম্পানির খাদ্য, টেস্টের পর টেস্ট। তাই আবার বলছি, বর্ষাকাল আসছে, এসে গেছে প্রায়। বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়ে গেছে, আমাদের দক্ষিণবঙ্গেও শুরু হয়ে গেছে। তো ডেঙ্গু আবার খবর, এবার ঘরে ঘরে ডেঙ্গুর লোক আসবে মানে গ্রামে গঞ্জে তো শুরুই হয়ে গেছে, শহরেও শুরু হয়ে গেছে। ভ্যাকসিন আসছে সামনের বছর। তাই মানসিক প্রস্তুতি রাখুন, এখনো অনেক লড়াই লড়তে হবে। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, ভালো থাকুন, মনে শক্তি রাখুন।